ওয়ান মানে নিউ বিগিনিং, এনি সর্ট অফ নিউ থিংস আমরা শুরু করতে পারি। মেনলি এদের যে হেলথের সমস্যাটা আসে সেটা হচ্ছে আইসাইটের প্রবলেম, হার্টের সমস্যা এবং বিপি। 2 নাম্বারটা ভীষণ রকম কম্প্যাটেবল নাম্বার, তো এরা পার্টনারকে ভীষণ রকম, বিজনেসেও যদি 2 নাম্বার আসে তাহলে সেটা কিন্তু রাইজ করিয়ে অনেক সময় ফল করায়। তো 5 নাম্বারের মানুষজনের মেন যে সমস্যাটা আসে সেটা তাদের সাধারণত। এবার 9-এর মানিটারি লাকটা দেখি। 9 অ্যাজ আ মানিটারি লাক যদি বলি এক্সিলেন্ট নাম্বার। 9 নাম্বারের মানুষজন আর্নিংয়ের জন্য বা মানি লাককে ফেভার করার জন্য, টাকা পয়সার বৃদ্ধি, এইগুলোর ক্ষেত্রে কিছু রেমেডি আছে? তো বেশ কিছু নাম্বারস আছে যে নাম্বারসগুলোকে আমরা মানি অ্যাট্রাক্টিং নাম্বারস বলি। সেই নাম্বারসগুলোর মধ্যে পড়ে বছরের শুরুতে আমরা একটা নিউমারোলজির পডকাস্ট করেছিলাম, আর বছরের মাঝামাঝি জায়গায় এসে আমরা আর একটি নিউমারোলজির পডকাস্ট করছি। ব্যক্তি মানে যিনি পডকাস্টটা করেছিলেন তিনি একই, অর্থাৎ পিয়ালি রয় গুপ্তা। পিয়ালিদির সাথে আমরা যখন প্রথম পডকাস্টটা করি সেটা খুব ভালো আমরা রেসপন্স পেয়েছিলাম আপনাদের কাছে, কারণ আমরা অল ডিটেল আলোচনা করেছিলাম। আর এই পডকাস্টটায়ও আমরা সেরকমই একটা আলোচনা করেছি। বাট ইন্টারেস্টিং বিষয় হলো প্রত্যেকটি নাম্বারের মানে 1 থেকে 9 নাম্বারের আমরা সমস্যা, রিলেশনশিপ এবং কিভাবে সমস্যা থেকে ওভারকাম করা যায় এই বিষয়গুলো নিয়েও আজকে আলোচনা করেছি। চলুন আজকের পডকাস্টটি শুরু করা যাক। পিয়ালি রয় গুপ্তা অন ইউটিএস। পিয়ালিদি, ইউটিএসে তোমায় আবার স্বাগত। থ্যাংক ইউ সো মাচ। লাস্টবার আমরা বছরের শেষে পডকাস্টটা করলাম, আর সেটা তুমি জানোই ফেসবুকে কী পরিমাণে ভিউজ পেয়েছে, প্লাস ইউটিউবেও। এইবার তাহলে আমরা মানে লাস্টবার তুমি পুরো বছরের একটা হিসেবে বলেছিলে, কিন্তু এইবার বছরের মাঝে আমরা এই পডকাস্টটা করছি। তো বাকি 6টা মাস, যে 6টা মাসটা রয়েছে, সেই 6টা মাস এই 1 থেকে 9 সংখ্যার মানুষদের কেমন যাবে এটা দিয়ে আগে শুরু করি, তারপর এবার একটু ডিফারেন্ট টপিকে আলোচনা করব। তো তাহলে আমরা এবছর জানি মানে 2025-এর বাকি 6টা মাস 1 থেকে 9 সংখ্যার মানুষদের কেমন যাবে। নিশ্চয়ই। তো দেখো শান্তদীপ, এই নিউমারোলজি ব্যাপারটা কি আগে একটুখানি বলে নিই। যে কোনো ল্যাঙ্গুয়েজের মতো নিউমারোলজি অলসো একটা ল্যাঙ্গুয়েজ। তো যদি বলা হয় কিসের ল্যাঙ্গুয়েজ, তাহলে এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ নাম্বারস। তো আমরা যখন যে কোনো ল্যাঙ্গুয়েজ শিখি তখন সেই শেখাটা আমাদের কি করে, আমাদের লাইফকে এনহ্যান্স করে। যেমন আমি যদি বাংলা বলতে পারি, তো তার সাথে যদি আমি ইংলিশও ভালো বলতে পারি, হিন্দিও বলতে পারি বা জানি, তাহলে সেটা আমার লাইফকে এনহ্যান্স করবে। ঠিক একইভাবে আমরা যদি এই সংখ্যার ভাষাকে ভালো করে বুঝতে শিখি, জানতে শিখি, তাহলে এটা কিন্তু আমাদের লাইফকে অনেকভাবে এনরিচ করে, আমাদের লাইফকে গাইড করে। তো এই যে প্রশ্নটা দিয়ে শুরু হলো যে আগামী যে সময়টা আছে এই বছরের কেমন যাবে, সেটা যদি আমি দর্শক বন্ধুদের বোঝাতে চাই তাহলে একটা কনসেপ্ট আমি বোঝাবো। এই নিউমারোলজি সাবজেক্টটা পুরোটাই কনসেপচুয়াল। এখানে বিভিন্ন রকম কনসেপ্ট আছে। মানে নিউমারোলজি বলতে শুধুই নেম কারেকশন না বা নামের স্পেলিং চেঞ্জ না, এখানে আরও অনেক গুরুত্বপূর্ণ কনসেপ্ট আছে। তো তার মধ্যে এই যে ব্যাপারটা আমরা এখন আলোচনা করতে যাচ্ছি যে আগামী যে সময়টা আছে 2025-এর কেমন যাবে, সেখানে নিউমারোলজির একটা কনসেপ্ট ভীষণ হেল্প করবে, যাকে আমরা বলি পার্সোনাল ইয়ান নাম্বার। এই যে 1 to 9 তুমি বললে, এই 1 to 9 পার্সোনাল ইয়ান নাম্বার অনুযায়ী আমরা সাজিয়ে নিতে পারি, কারণ নিউমারোলজিতে আমরা 1 to 9 নাম্বার নিয়েই আলোচনা করি। তো পার্সোনাল ইয়ান নাম্বার কার কীরকম হবে, কোন ডেট অফ বার্থের মানুষ কি করে জানবে যে তার পার্সোনাল ইয়ান নাম্বার কি, সেটা আমি আগে একটু শিখিয়ে নিই। খুব সহজ এই ব্যাপারটা, একটু অ্যাডিশন করলেই হবে। ধরো আমার ডেট অফ বার্থে রয়েছে ডেট, মান্থ এবং ইয়ার। আমি চাইছি 2025-এ আমার পার্সোনাল ইয়ান নাম্বার কেমন, কোনটা হবে সেটা জানতে চাই। তাহলে আমি একটা এক্সাম্পল নিচ্ছি। ধরো কারোর ডেট অফ বার্থ হচ্ছে 2nd জানুয়ারি 2000। তো যার ডেট অফ বার্থ 2nd জানুয়ারি 2000, সে চাইছে যে 2025-এ তার পার্সোনাল ইয়ান নাম্বার কি সেটা বের করবে। তাহলে কি করতে হবে, ডে, মান্থ আর এই 2025 এই পুরো ডিজিটগুলোকে একসাথে অ্যাড করে নিতে হবে, করে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসতে হবে। তাহলে ফর এক্সাম্পল যার 2nd জানুয়ারি 2000 ডেট অফ বার্থ, তার পার্সোনাল ইয়ান নাম্বার হচ্ছে 2
জানুয়ারি থেকে আমি 1 পাচ্ছি, 2 + 1 + 2025 থেকে আমি 9 পাচ্ছি। তাহলে 2 + 1 + 9 যদি করি তাহলে হয়ে যাবে 12। 12কে আবার সিঙ্গেল ডিজিটে নিয়ে আসতে হবে, তাহলে 3। তাহলে যার ডেট অফ বার্থ 2 জানুয়ারি 2025-এর জন্য 2025-এর জন্য তার পার্সোনাল ইয়ার নাম্বার হয়ে গেল 3। তাহলে এইভাবে পার্সোনাল ইয়ার নাম্বারের ক্যালকুলেশন, মানে শেষের যেটা যার 2000 সালে জন্ম, সেই 2000টাকে না ধরে আমরা 2025 ধরে নেব, কিন্তু বার্থডে অ্যান্ড মান্থটা একই থাকবে। মান্থ এবং ডে এবং মান্থ একই থাকছে। তার সাথে আমি যে বছরের পার্সোনাল ইয়ার নাম্বার বের করতে চাই সেই বছরেরই সেই বছরকে যদি আমি অ্যাড করে নিই তাহলেই সেই বছরের পার্সোনাল ইয়ার নাম্বার বেরিয়ে যাবে। এইবার এই পার্সোনাল ইয়ার নাম্বারটা একটা রোটেশনে চলে, সেই রোটেশনটা 1 to 9। তাহলে যার 2025-এ পার্সোনাল ইয়ার নাম্বার হলো 3, তাহলে নেক্সট ইয়ারে তার হয়ে যাবে 4, 26-এ তার হয়ে যাবে 4, 27-এ হয়ে যাবে 5, এরকম করে 3, 4, 5, 6, 7, 8, 9 অবধি যাবে। 9-এর পর আবার 1 থেকে কি হবে, রিপিট শুরু হবে। এইবার এক একটা পার্সোনাল ইয়ার নাম্বার অনুযায়ী এক একটা বছরের থিম তৈরি হয়। সেই থিমটা যদি আমরা বুঝে নিই যে আমার এই বছরের থিম এটা, এবং সেইভাবে যদি অ্যাকর্ডিংলি আমি আমার বছরটাকে প্ল্যান করি, সমস্ত কিছু আমার পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, তাহলে কিন্তু সেখান থেকে আমি অনেক বেশি প্রোডাক্টিভ হতে পারি। লাইফে এই প্রোডাক্টিভ হওয়াটা খুব ইম্পর্টেন্ট। গতানুগতিক একটা জীবন যাওয়া আর প্রতিটা বছর আমি নিজেকে এক্সেল করছি, সেক্ষেত্রে নিউমারোলজি খুব অথেন্টিক ওয়েতে আমাদের কিন্তু গাইড করতে পারে। এই যে 1 to 9 পার্সোনাল ইয়ার নাম্বার আমি বললাম, এবার এই পার্সোনাল ইয়ার নাম্বারটা শুরু হয় কখন থেকে, প্রভাবটা কখন থেকে শুরু হয় এটা বলে দিই। তো প্রতিটি বছর পার্সোনাল ইয়ার নাম্বারের প্রভাব কিন্তু 1 জানুয়ারি থেকে শুরু হয় না। 1 জানুয়ারি থেকে এই নাম্বারের প্রভাব শুরু হবে না। সাধারণত চাইনিজ নিউ ইয়ার থেকে এই নাম্বারের প্রভাবটা শুরু হয়। এবার এক একটা বছর চাইনিজ নিউ ইয়ার এক একটা ডেটে পড়ে। এই বছর 29 জানুয়ারিতে পড়েছিল, তাহলে 29 জানুয়ারি থেকে ওভারঅল পার্সোনাল ইয়ার নাম্বারটা প্রভাবটা দিতে শুরু করবে। কিন্তু প্রথম যখন প্রভাব দিতে শুরু করবে তখনই কিন্তু এ ফুল পাওয়ারে আসে না। প্রথম 3 মাস ওভারল্যাপিং পিরিয়ড থাকে। ওভারল্যাপিং পিরিয়ড মানে আগের বছরের পার্সোনাল ইয়ার নাম্বার, ধরো আমি যে এক্সাম্পলটা নিলাম যার পার্সোনাল ইয়ার নাম্বার এবারে 3, ওভারল্যাপিং পিরিয়ড মানে প্রথম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের খানিকটা কিন্তু লাস্ট ইয়ারের যে 2 পার্সোনাল ইয়ার নাম্বার তারও প্রভাব থাকবে, প্লাস 3 পার্সোনাল ইয়ার নাম্বারের প্রভাবও থাকবে, ওভারল্যাপিং। কিন্তু যখন সময়টা এগোতে থাকবে, ধরো মে, জুন, জুলাই, আগস্ট টিল সেপ্টেম্বর, এখনকার প্রেজেন্ট ইয়ারের পার্সোনাল ইয়ার নাম্বারের প্রভাবটা পিকে উঠবে, সেপ্টেম্বরে গিয়ে পিকে উঠবে, কিন্তু ধীরে 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 লাস্ট ইয়ারের প্রভাবটা পুরো চলে যাবে। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ভীষণ রকমভাবে এই বছরের পার্সোনাল ইয়ার নাম্বারের প্রভাবটা চলতে থাকবে। যেই সেপ্টেম্বর ক্রস করে যাবে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর আবার ওভারল্যাপিং পিরিয়ড শুরু হবে, যেখানে যার পার্সোনাল ইয়ার নাম্বার এবারে 3, তার পরের বছরে 4 পার্সোনাল ইয়ার নাম্বারের প্রভাব শুরু হয়ে যাবে, প্লাস 3 এর প্রভাবটাও চলতে থাকবে। তাহলে এখন যে সময়টা আমরা সবাই আছি, যার যেটা পার্সোনাল ইয়ার নাম্বার তার কিন্তু এখন সব থেকে বেশি প্রভাব সে পাবে। তাহলে এইবারে 1 to 9 হচ্ছে আমার পার্সোনাল ইয়ার নাম্বার। তাহলে এক একটা নাম্বার কি করছে, এক একটা থিম তৈরি করে দিচ্ছে। তাহলে আমরা 1 to 9 আমরা সংক্ষেপে একটু জেনে নিই যে কোন পার্সোনাল ইয়ার নাম্বারের থিম কিরকম। ধরো কারোর যদি পার্সোনাল ইয়ার নাম্বার 1 হয়, 1 মানেই হচ্ছে বিগিনিং। ধরো সে লাইফে কিছু একটা নতুন শুরু করতে চাইছে, ধরো কোনো বিজনেস শুরু করতে চাইছে বা নতুন কিছু কেরিয়ারের দিকে যেতে চাইছে, আবার কোনো পড়াশোনা স্টার্ট করতে চাইছে, তাহলে এই 1 নাম্বারের ইয়ারটা তাকে কিন্তু হেল্প করবে, যেহেতু এখানে একটা নিউ বিগিনিং, এনিথিং নিউ যদি কারোর স্টার্ট করার থাকে তাহলে অবশ্যই 1 পার্সোনাল ইয়ার নাম্বারে স্টার্ট করতে হবে। করলে কি হবে, আমরা যে বছরের থিমের সঙ্গে নিজেদের পুরো গোলসগুলোকে অ্যালাইন করব, আমার পক্ষে সেই গোলটা অ্যাচিভ করাটা ইজি হবে। স্রোতের সাথে যাওয়া আর স্রোতের বিপরীতে যাওয়া দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। তাহলে গো উইথ দ্য ফ্লো ব্যাপারটা থাকবে যখন আমি পার্সোনাল ইয়ার নাম্বার বুঝে যাব। তাহলে 1 মানে নিউ বিগিনিং, এনি সর্ট অফ নিউ থিংস আমরা শুরু করতে পারি। এবার আসছি 2। তাহলে আমি যদি কোনো জিনিস 1 পার্সোনাল ইয়ার নাম্বারে শুরু করি, 2 পার্সোনাল ইয়ার নাম্বারে আমাদের উচিত যেটা শুরু করেছি সেটাকেই ব্যালেন্স করে চলা এবং অন্যদেরকেও সাহায্য করা। যখনই আমি 2 পার্সোনাল ইয়ার নাম্বারে চলে আসব তখন শুধু মি থিঙ্কিং করলে হবে না, মানে আই থিঙ্কিংটা ফোকাস
না, 2 পার্সোনাল ইয়ারে উই থিঙ্কিং, মানে আমাদেরকে নিয়ে চলতে হবে, একা একা চললে কিন্তু হবে না। যাকে কোঅপারেট করব সেই কোঅপারেশনের মাধ্যমে 2 পার্সোনাল ইয়ার নাম্বারে কী হবে, আমি গেন করব, এই অ্যাটিটিউডটা রাখতে হবে। এবং তার সাথে এখানে ছোটোখাটো চেঞ্জেস আসতে পারে, যেরকম কারুর স্থানান্তর হতে পারে ছোটোখাটো লেভেলে। ধরো সে এখন এখানে কলকাতাতে আছে, অন্য জায়গায় যেতে চায়, সেই জায়গায় স্থানান্তরও কিন্তু 2 পার্সোনাল ইয়ার নাম্বারে হয়। 2 পার্সোনাল ইয়ার নাম্বারের রিলেশনশিপের জন্য খুব ভালো, যে একা তার লাইফে নতুন কেউ আসতে পারে। সাধারণত আমরা বলি এই সময়টায় আমরা সোলমেটের দেখা পাই, যে একা সে তার সোলমেটকে পেতে পারি 2 পার্সোনাল ইয়ার নাম্বারে। এবার যদি আমি 3-তে আসি, 3 পার্সোনাল ইয়ার নাম্বারটা বলা হয় ওয়ান অফ দ্য সাকসেস ইয়ার। আমি ধরো 1-এ যেটা শুরু করেছি, 2-তে ব্যালেন্স করে চললাম, 3-তে সেটা অপটিমাম রেজাল্ট দেবে আমাকে। আমি একটা বিজনেস 1-এ শুরু করেছি, আমি সেটা গ্রাসরুট লেভেলে আছে, 2-তে গিয়ে তাকে ব্যালেন্স করে এগিয়ে নিলাম। যখন আমি 3 পার্সোনাল ইয়ারতে চলে আসবো, তখন ওখান থেকে কিন্তু আমি বেনিফিটটা ম্যাক্সিমাম গেন করতে শুরু করবো। এই জন্য আমরা দেখি 3 পার্সোনাল ইয়ার নাম্বারে আমাদের প্রচুর সাকসেস আসে। তো এই গেল 3। এবারে যখন 4-এ চলে আসব, 4 হচ্ছে ফাউন্ডেশন ইয়ার। আমি যতটা তৈরি করলাম তারপর থেকে আর একটা লেভেলে যদি আমি জাম্প করতে চাই, কারণ আমি তো প্রসপারিটি চাইছি, একটা লেভেলে এসেছি, এবার 4 পার্সোনাল ইয়ার নাম্বারে চলে এসেছি। এই সময়টা আমাদের কি হবে, আমাদের একটা জায়গায়, এমন জায়গায় আসবো যেখান থেকে পরবর্তী জার্নিটা শুরু করার জন্য আবার একটা গ্রাউন্ড লেভেলের কাজ আমাকে শুরু করতে হবে। ধরো আমি একটা বিজনেস শুরু করেছি, সেটা আমি 3 পার্সোনাল ইয়ার নাম্বারে কী পেলাম, তার একটা সাকসেস পেলাম। 4-এ যখন চলে আসবো, তখন আমি চিন্তা করছি যে এবার একে নেক্সট লেভেলে কি করে নিয়ে যাব। নেক্সট লেভেলে নিয়ে যেতে গেলেই আমাকে কি করতে হবে, এর ওপর আরও ফাউন্ডেশনের কাজ করতে হবে। তো 4 পার্সোনাল ইয়ার নাম্বারটা আমাদের এই ফাউন্ডেশনটাকে স্ট্রং করতে খুব হেল্প করে। মানে যে যেখানে দাঁড়িয়ে আছি তার ফাউন্ডেশনটাকে যদি আমি স্ট্রং করতে চাই, তাহলে 4 পার্সোনাল ইয়ার নাম্বারটা আমাদেরকে হেল্প করে। যখন 4 পার্সোনাল ইয়ারে আমি আমার ফাউন্ডেশনকে স্ট্রং করে নিলাম, তখন আমি চাইবো যে এবার আমি এক্সপ্যান্ড করব। মানে 4 পার্সোনাল ইয়ার নাম্বার একটু লিমিটেশন, মানে আমি চাইলেই এখানে অনেক কিছু শুরু করতে পারবো না। যেমন আমাকে অনেকে এসে জিজ্ঞাসা করেন যে আমি জব চেঞ্জ করতে চাই, তাহলে কি আমি জব চেঞ্জ করতে পারি? তাহলে সঙ্গে সঙ্গে আমরা পার্সোনাল ইয়ার নাম্বারটা দেখি। যদি কেউ 4 পার্সোনাল ইয়ার নাম্বারে থাকে, আমরা সবসময় রেকমেন্ড করি যে না, এখন যেখানে আছেন সেখানে থাকাই ভালো। এখন চেঞ্জ করলেও সেই নতুন জায়গাতে গিয়েও কিন্তু একটা স্ট্রাগল আসবে। ওয়ারাজ আমি যখন 5 পার্সোনাল ইয়ার নাম্বারে চলে যাব, 5 পার্সোনাল ইয়ার নাম্বারটা পুরোপুরি চেঞ্জ এরিয়ার। তাহলে আপনার যা কিছু চেঞ্জ করার ইচ্ছে, যা কিছু নতুন স্কিল অ্যাড অন করার ইচ্ছে, সেটা আপনি 5 পার্সোনাল ইয়ার নাম্বারে করুন, 4 পার্সোনাল ইয়ার নাম্বারে করবেন না। তাহলে 5-এ যখন আসলাম, তখন আমি লাইফে কী পাবো, আবার একটা ফ্রিডম পাবো, একটা ফ্রেশনেস আসবে। গত বছরে যে লিমিটেশনসটা ছিল, 5-এর ইয়ারে সেই লিমিটেশনসটা থাকবে না, সেখানে ফ্রিডম আসবে। এবং যার যেটা চেঞ্জ করার ইচ্ছা, সে নতুন বিজনেস ট্রাই করতে চায়, সে লোকেশন চেঞ্জ করতে চায়, গাড়ি আছে গাড়ি চেঞ্জ করতে চায়, বাড়ি চেঞ্জ করতে চায়, যা কিছু চেঞ্জ ভাইব্রেশন 5-এ আসবে। 5-এর পরেই হচ্ছে 6 পার্সোনাল ইয়ার নাম্বার। 6 পার্সোনাল ইয়ার নাম্বার আমাদের রিলেশনশিপকে ভীষণ রকমভাবে হেল্প করে। যারা ম্যারেজের কথা ভাবছেন, ম্যাক্সিমাম ম্যারেজ আমরা যখন নিউমারোলজি চার্ট আমরা দেখি, তখন দেখা যায় যে 6 পার্সোনাল ইয়ার নাম্বারে যখন কেউ আসে, তখন ম্যারেজের জন্য খুব ভালো, এবং এই সময়টায় বিয়ে হয় ভীষণ রকমভাবে। তার সাথে বিজনেসের জন্য ভালো, রেকগনিশন আসে এই সময়টায়। তো 6 পার্সোনাল ইয়ার নাম্বার আবার একটা ভালো সময়। যখন 6-এ আমি অনেকটা গেইন করে ফেললাম, মানে 1 থেকে আমার লাইফের জার্নি শুরু হয়েছে, হয়ে আমি 6 অবধি এসেছি। এবার যখন 7 পার্সোনাল ইয়ার নাম্বারে যাব, সেটা একটু রেস্ট পিরিয়ড। ইউনিভার্স আমাদের বলে এবার একটু রেস্ট নাও। এই সময়টাই চ্যালেঞ্জটা শুরু হয়, কারণ আমরা বুঝতে পারি না যে এটা আমাদের একটু রেস্ট নেওয়ার সময়। আমরা এই সময়ও কী করি, অনেক বড় বড় গোল সেট করি, এবং তার পেছনে আমরা কী করি, চেস করতে শুরু করি। কিন্তু 7 পার্সোনাল ইয়ার নাম্বার আমাদেরকে একটুখানি স্লো করে দেয়। এবার এই স্লোনেসটাকে আমাকে মানতে হয়। যদি আমি সেটা না মানি, তখনই সেখান থেকে সমস্যাগুলো বেশি আসে। আমাদের কাছে যখন কনসাল্ট করতে আসে, আমরা দেখি যে সে কোন পার্সোনাল ইয়ার নাম্বারে আছে। ম্যাক্সিমাম 2, 7, 8, 9 এই পার্সোনাল ইয়ার নাম্বারে বেশি মানুষজন কনসালটেন্সিতে আসে, কারণ সেই সময় তারা ঠিক বুঝতে পারে না। তারা তো একইভাবে লাইফটাকে নিয়ে যায়, ঠিক কোন সময় স্লো হতে হবে, কোন সময় একটু থামতে হবে, সেইটা কিন্তু জানা খুব জরুরি। তো ওই জায়গাটায় কি হয়, সমস্যা হয়। তো সেখানে আমাদেরকে নলেজেবল করতে হয় যে 7 পার্সোনাল ইয়ার নাম্বারে একটু আমাদেরকে সাবধানে চলতে হয়। আরও কী কী বিষয়ে সাবধানতা, হেলথের ক্ষেত্রে সাবধানতা নিতে হয়। ধরো 6 পার্সোনাল ইয়ার নাম্বারে কারুর ম্যারেজ হয়েছে, কিন্তু সে ম্যারিটাল কোনো
প্রবলেমে চলছে তার। এবার সেটা যদি বেশি মাত্রায় চলতে থাকে, 7 পার্সোনাল ইয়ার নাম্বারে যখন সে আসবে, যদি ম্যারিটাল ডিসপুটকে ঠিক না করে তাহলে কিন্তু সেপারেশন থেকে ডিভোর্স পর্যন্ত এই সময়টায় কিন্তু হয়ে যায়। তো আগে থেকে সাবধানতা অবলম্বন করলে এই সময়টা খুব ইজি। ঠিক 7-এ যখন আমার রেস্ট পিরিয়ড তৈরি হয়ে গেল, তারপরেই কিন্তু 8 পার্সোনাল ইয়ার নাম্বার আসবে, যে 8 পার্সোনাল ইয়ার নাম্বার আমাদেরকে পাওয়ার দেবে, আমাদের মানিটারি সাকসেস দেবে। কিন্তু তার আগে 7 পার্সোনাল ইয়ার নাম্বারের সেই রেস্টটাকে কিন্তু মানতে হবে, সেইভাবে প্ল্যান চক আউট করতে হবে। তাহলে 8 পার্সোনাল ইয়ার নাম্বার যখন আমাদের প্রচুর অপরচুনিটি দেবে, আমাদেরকে সেই সময় প্রচুর এনার্জির দরকার। আমি যদি আগে এনার্জিটাকে না স্টোর করে রাখি, তাহলে যখন আমি 8 পার্সোনাল ইয়ার নাম্বারে আসবো, আমি সেই এনার্জিটা পাবো না। তাহলে আমাকে এনার্জি এক্সহস্ট করলে চলবে না, এইটি আমার প্রচুর এনার্জির দরকার। এবং এই সময় অনেক বড় বড় জিনিস আমি করতে পারি, ছোটোখাটো জিনিস না। বিকজ 8 স্যাটার্নের ইয়ার, স্যাটার্ন আমাদেরকে এক্সট্রিম দেখায়। ভালো হলো এক্সট্রিম ভালো দেখাবে, আবার যদি আমি ঠিকভাবে সময়টাকে কাজে না লাগাতে পারি তাহলে কিন্তু আমাকে এক্সট্রিম কোনো চ্যালেঞ্জের সামনাসামনিও কিন্তু এই সময় হতে পারে। 8-এর পরে হয়ে গেল 9। তাহলে 8-এ যদি আমি সেই পাওয়ারটা পেয়ে যাই, 9 হচ্ছে 1 to 9-এর মধ্যে একেবারে লাস্ট। তা এই 9 পার্সোনাল ইয়ার নাম্বারটা হচ্ছে এমন একটা সময়, এটা সন্ধিক্ষণ বলা যেতে পারে, কিন্তু পরের বছর আবার 1 to 9-এর একটা পার্সোনাল ইয়ার নাম্বারের জার্নি শুরু হবে, আর 9 হচ্ছে লাস্ট 1 to 9-এর শেষ সময়। তো এইটা একটা ট্রানজিশন পিরিয়ড। এই ট্রানজিশন পিরিয়ডে আমাদের দেখতে হয় যে আমাদের যা যা করার ছিল সেগুলো কতটা করে উঠতে পেরেছি, কিছু কি বাকি আছে। যদি কোনো লেফট আউট কোনো ওয়ার্ক থাকে, তাহলে 9 পার্সোনাল ইয়ার নাম্বারে যারা আছেন তাদের উচিত যে কাজগুলো এখনও ফিনিশ হয়নি সেটাকে ফিনিশ করা। অনেক দিন থেকে আমি ভাবছি যে আমি একটা হায়ার স্টাডিজ করবো, কিন্তু কিছুতেই করে উঠতে পারছি না, হয়তো আমি হাফ ডান করে রেখে দিয়েছি। 9 পার্সোনাল ইয়ার নাম্বারে এসে আমি ফিনিশ করব, শুরু করব না, 9-এ ফিনিশ করব। তার সাথে পরের আবার 1 to 9 যে জার্নিটা আমি শুরু করব, তার পুরো প্ল্যানটা চক আউট করব। তো এইভাবে আমাদের 1 to 9 পার্সোনাল ইয়ার নাম্বারগুলো চলতে থাকে। তাহলে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি বছরের যে সময়টায়, সেখানে যার যেটা পার্সোনাল ইয়ার নাম্বার আমরা পিকে আছি। তো আমি অনেকগুলো নাম্বার পরপর বলে গেলাম, আবার একটু সাম আপ করে দিই যে সব থেকে ইজি পার্সোনাল ইয়ার নাম্বারগুলো কোনগুলো। 1, 3, 5, 6, 8 মিক্সড। 1, 3, 5, 6কে খুব গুরুত্ব দেওয়া উচিত। যে সময় সাবধানতা অবলম্বন করতে হবে 2, 4, 7, 8 মিক্সড আছে, এবং 9 পার্সোনাল ইয়ার নাম্বারে অনেক সময় আমাদের শারীরিক নানান রকম সমস্যা হতে পারে। যদি আগে থেকে আমি হেলথকে না গুরুত্ব দিই, 9 পার্সোনাল ইয়ার নাম্বারে সেই সমস্যাটা হয়। তো ডেট অফ বার্থ থেকে আমরা পার্সোনাল ইয়ার নাম্বার ক্যালকুলেট করছি। ডেট অফ বার্থ থেকে আমরা যেটা দেখছি সেটা একটা প্রবাবিলিটি, মানে যে কথাগুলো বললাম সেগুলো প্রবাবিলিটি। যেটা নাম আরও বেশি, আমাদের নামের যে ভাইব্রেশন, সেই নাম থেকেও প্রতি বছর 2টো করে লেটার আমাদেরকে এফেক্ট দেয়, যাকে বলে এসেন্স নাম্বার। আমাদের পার্সোনাল ইয়ার নাম্বারের সাথে সাথে এসেন্স নাম্বারটাকেও দেখতে হয় যে আপনার নাম থেকে কি নাম্বার আসছে। যখন 2টো নাম্বার কম্প্যাটেবল হয়, তখন আমাদের প্রেডিকশনসগুলো আরও স্ট্রং হয়। যে 1 পার্সোনাল ইয়ার নাম্বারে আছেন, এই বছরে নতুন কিছু শুরু করতে চাইছেন, আপনি পারবেন কি পারবেন না সেটা নিউমেরোলজিস্ট আপনার নেমের ভাইব্রেশন দেখে সেটাকে আরও বেশি কনফার্ম করবে যে আপনার নাম থেকে কি নাম্বার আসছে। তো মোটামুটি 2টো নাম্বারকে যদি আমরা দেখে নিই, তাহলে আমরা বছরটাকে কিন্তু সেইভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। আচ্ছা, এইটা আমাদের কাছে একটা নতুন কনসেপ্ট, মানে আমরা একটা নতুন কনসেপ্ট পেলাম। আশা করছি দর্শকরাও একটা নতুন কনসেপ্ট পেল, যেটা আগের বারও হয়েছিল। আগের বার কি যেন একটা মানে নাম্বার ওয়াইজ কি একটা শেষের একটা ক্যালকুলেশন, আমার এক্স্যাক্ট মনে পড়ছে না, বাট ওটাও খুব ইন্টারেস্টিং ছিল। যেমনি এবার এটাও খুব ইন্টারেস্টিং। আশা করছি নিজেরাই, মানে দর্শকরা নিজেরাই ক্যালকুলেট করে নিজেদেরটা বার করে নিতে পারবে। এটাই সব থেকে ভাল লাগে আপনার চেষ্টা করি যে শেখানোর। এবং আমি যেটা দেখি, আগের পডকাস্টও যেটা দেখেছিলাম, যে অনেকেই খুব কমিউনিকেট করেছিলেন, যতটা পেরেছি রিপ্লাই দিয়েছিলাম। এটা ভালো লাগে যে ওনারা মানে এই কনসেপ্টটাকে শিখছেন। মানে আমার উদ্দেশ্য কিছু একটু শিখিয়ে যাব, যাতে নিজেরাই বাড়িতে থেকে কি এই মানে ছোটোখাটো একটু যদি আমরা এই হেল্পগুলো পাই, সেটাও কিন্তু আমাদের লাইফে অনেকটা এনরিচ করতে আমাদের সাহায্য করে। এবার তাহলে আমরা, যেটা আমি আগের প্রশ্নটা করেছিলাম, যে 1 থেকে 9 নম্বরের সমস্যা, বা কারণ মানুষের সমস্যার শেষ নেই। সমস্যাটা কেন বললাম, তার জন্য বললাম যে সমস্যার শেষ নেই। সমস্যা
মানে দৈনন্দিন জীবনের সমস্যা, হেলথ রিলেটেড সমস্যা, হ্যাঁ, আর কি হতে পারে এইটা নিয়ে যদি বলেন 1 থেকে 9 সংখ্যার মানুষদের। তাহলে এবার আমরা ডেট অফ বার্থ ওয়াইজ আমরা আলোচনা করব এবং সমস্যাগুলো সত্যিই আপনি এই কথাটা সমস্যাটা একদম ঠিক বলেছেন যে আমাদের লাইফে মূলত যে জীবন আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি সেখানে সমস্যা বিভিন্ন দিক থেকে আসছে। এবার আমি অ্যাজ এ নিউমারোলজিস্ট যখন কাজ করি, দেখুন আমি প্রতিদিনই সমস্যা নিয়েই কাজ করি, একের পর এক নানান সমস্যা নিয়ে মানুষ আমাদের কাছে আসে, যতটা সম্ভব তাদেরকে গাইডেন্স দেওয়ার চেষ্টা করি। তো আমি যদি এই সমস্ত সমস্যাগুলোকে যদি আমি একটু সিনাপসিস করে নিই যে কী টাইপের সমস্যাগুলো মেনলি আসে, মেনলি দেখুন 3 দিক থেকে মানুষের জীবনে সমস্যা আসে। এক হয়ে গেল আপনার হেলথকে আমি সবার ফার্স্টেই প্রায়োরিটি দেবো, হেলথ ছাড়া কিছুই হয় না, হেলথ ইজ ওয়েলথ কথাটাই আছে, হেলথ ফার্স্ট। সেকেন্ড চলে আসে রিলেশনশিপ এবং থার্ড হচ্ছে ফাইন্যান্স, মানিটারি দিক। তিনটেই কিন্তু তিনটে দিককে কি করছে, একে অন্যের সঙ্গে এরা জড়িত। মানে যে কোনো একটা দিক ভালো হলো আর একটা দিক যদি খারাপ হয় তাহলে কিন্তু আর একটা দিককেও কী করে, ওই খারাপটা কী করে সেটাকে প্রভাব দেয়। তো হেলথ, রিলেশন আর মানিটারি দিক, এই তিনটে দিকের মেন সমস্যা থাকে। এবার আমরা যদি ডেট অফ বার্থ ওয়াইজ দেখি যে কোন ডেট অফ বার্থের মানুষদের এই তিনটে সেগমেন্টে, হেলথ সেগমেন্ট, রিলেশনশিপ সেগমেন্ট আর মানিটারি সেগমেন্টে কী কী সমস্যা হয়, কি করা দরকার, সেগুলো নিয়ে আমরা ডেট অফ বার্থ ওয়াইজ আলোচনা করি। তো প্রথমে আমরা 1 নম্বর আলোচনা করব, অর্থাৎ যাদের ডেট অফ বার্থ যে কোনো মাসের 1st, 10th, 19th এবং 28th, তারা হচ্ছে 1 নম্বরের মানুষজন। তো এদের আমি হেলথটা আগে বলি। মেনলি এদের যে হেলথের সমস্যাটা আসে সেটা হচ্ছে আইসাইটের প্রবলেম, হার্টের সমস্যা এবং বিপি। যখন একটু সময় বাড়তে থাকে, মানে একটু ওল্ড এজে বিপির সমস্যা এবং হার্টের সমস্যাটা কিন্তু বাড়ে। 1 নম্বরের মানুষ যে ছোটোবেলায় একটু হেলথটা ডিস্টার্ব থাকে চাইল্ডহুডে, কিন্তু আস্তে আস্তে যখন এজ ম্যাচিওর করতে থাকে তখন কিন্তু হেলথের সমস্যাটা থেকে তারা বেরিয়ে আসে। আমি একটু ডায়েটের কথাটা বলবো, সামান্য কিছু জিনিস বলে দেবো। যেরকম ধরুন এই 1 নম্বরের মানুষজন তাদের ডায়েটে অবশ্যই তারা ড্রাই ফ্রুটসটাকে রাখবেন, ফলের মধ্যে লিচু এবং আঙুর, এই দুটোকে আপনারা অবশ্যই রাখবেন ডায়েটে। এবার যদি এদের রিলেশনশিপের জায়গাটায় আসি, ওয়ানের মধ্যে সবসময় একটা লিডারশিপ, একটা বসেজম থাকে। রিলেশনশিপের ক্ষেত্রেও এরা সবসময় একটা আপার হ্যান্ড নিতে পছন্দ করে। এরা কিন্তু ভীষণ রকমভাবে লয়াল হয়, কিন্তু এরা আবার পার্টনারের থেকেও কি চায়, লয়ালটিটা চায়। যেহেতু নিজে লয়াল, তো পার্টনারের থেকেও লয়ালটি চায়। অনেক সময় সিচুয়েশনকে নিজের মতো করে তারা চালাতে চেষ্টা করে এবং সেখানে কি হয়, পার্টনারের সঙ্গে একটু সমস্যা হয়ে যায়। মানে কি, ওভার পজেসিভ। ওয়ানের একটা দিক থাকে যে এরা রিলেশনশিপে একটু ওভার পজেসিভ হয়ে যায়। ওভার পজেসিভ হয়ে গেলে তখন কিন্তু তার পার্টনারের পক্ষে সেটা একটু সাফোকেটিং হয়ে যায়। তো আমি যদি ওভার পজেসিভ থেকে একটু বেরিয়ে আসতে পারি তাহলে কিন্তু লাভ লাইফকে অনেকটা ব্যালেন্স করা যায়। এবার এদের যদি আমি মানিটারি দিকটা দেখি, 1 নম্বরের মানুষজনের মানি লাক তখনই ইনক্রিজ করবে যখন তারা ইনোভেটিভ হবে, ইন্ডিভিজুয়ালিস্টিক হবে, গতানুগতিক হবে না, নিজের মতো করে নিজে একটা কিছু উদ্ভাবন করার চেষ্টা করবে, তখন কিন্তু এদের মানি লাক ভীষণ রকমভাবে ফেভার করে। এমনিতেই এই নাম্বারটা লিডারশিপের নাম্বার। এরা যদি জবে যায় তাহলে হাই লেভেলের পোস্টে এরা ভালো কাজ করে, সাবঅর্ডিনেট কোনো পজিশনে এরা কিন্তু ভালো কাজ করে না। তারা সবসময় মানে লিডারশিপ রোলটাতে আসতে চায় এবং সেই কোয়ালিটিও কিন্তু তাদের মধ্যে থাকে। এবার বাই চান্স তারা যদি সাবঅর্ডিনেট পজিশনে কাজ করে তখন কিন্তু তাদের মানি লাক কোনোদিনই ফেভার করবে না। এরা যদি বিজনেসে আসে তখন ইকুয়াল পার্টনারশিপ বিজনেস এদের জন্য একেবারেই না। এরা নিজেই বিজনেস করতে পারে, যদি পার্টনারশিপে আসে এদের স্টেক সবসময় বেশি থাকবে, তাহলে তারা গেইন করবে। তো এদের মানি লাক সাধারণত আমরা দেখেছি 37 ইয়ার্সের পর থেকে এদের ভাগ্যের কিন্তু একটা ইউটার্ন হয়। মানে প্রথম দিকে চ্যালেঞ্জ থাকে, যেই তারা 37 ইয়ার্সটা ক্রস করে তাদের লাইফে একটু একটু করে সেই জায়গাটা তৈরি হতে শুরু করে। এবার আমরা 2তে চলে আসছি। 2 নাম্বারটা হচ্ছে যাদের ডেট অফ বার্থ যে কোনো মাসের 2nd, 11th, 20 এবং 29th, তারা হচ্ছে নাম্বার 2। নাম্বার 2 এর হেলথের ক্ষেত্রে প্রথমেই বলবো ডাইজেস্টিভ সিস্টেম এদের উইক থাকে। ডাইজেস্টিভ সিস্টেম যেহেতু উইক থাকে সেই জন্য ফাস্ট ফুড ইত্যাদি খাবার থেকে ইনফেকশন বা কিছু হওয়া এই জিনিসটা খুব হয়। ডায়রিয়া, কনস্টিপেশন এই ব্যাপারগুলো থাকে। যখন বয়স বাড়তে থাকে সেই সময়টা একটু ডায়াবেটিসের সমস্যা হয়। এদের অবশ্যই কিন্তু ডায়েটের মধ্যে স্যালাডকে রাখা উচিত। কিউকাম্বার নিন, ক্যারট নিন, এইগুলো অবশ্যই স্যালাডটাকে এভরিডে ডায়েটের মধ্যে
রাখা উচিত। এবং এর সঙ্গে ফলের মধ্যে আমি বলবো তরমুজ, সিজনাল ফ্রুটের মধ্যে তরমুজটাকে আপনি রাখবেন। তো এদের এবার যদি আমি লাভ লাইফকে দেখি, 2 নাম্বারটা ভীষণ রকম কম্প্যাটেবল নাম্বার। তো এরা পার্টনারকে ভীষণ রকম সেই কম্প্যাটেবিলিটিটা দেয়, পার্টনারকে ভীষণ ভালোভাবে বোঝার চেষ্টা করে, খুব আন্ডারস্ট্যান্ডিং নাম্বার। তারা রোম্যান্টিকও হয়, কিন্তু লাভ লাইফের একটু প্যাসিভ রোল প্লে করে, আগে থেকে এগিয়ে যাবে না, একটু প্যাসিভে থাকবে, কিন্তু সবসময় পার্টনারকে কোঅপারেট করার চেষ্টা করে। মানে দে আর আইডিয়াল ম্যারেজ পার্টনার। ম্যারেজে যে আমাদের একটা কোঅপারেশনের দরকার থাকে, 2 যদি হয় কারুর ম্যারেজ পার্টনার, তাহলে কিন্তু সেই কোঅপারেশনটা 2 সবসময় করে, কিন্তু নিজে থেকে এগিয়ে গিয়ে হয়তো কিছু বলছে না, সেটা অন্যজনকে একটু বুঝে নিতে হচ্ছে। এরা খুব সেন্সিটিভ হয়, কিন্তু এদের লাইফে ফ্যামিলি, সন্তান, এই ব্যাপারটা ভীষণ মানে ইম্পর্টেন্ট রোল প্লে করে, এটাকে তারা খুব ইম্পর্টেন্স দেয়। কিন্তু তারাও ভীষণ লয়াল হয়, এই দিকটা খুব ফেথফুল হয়, কিন্তু সেন্সিটিভ হয়। তো অন্য যিনি পার্টনার থাকবেন, এই ব্যাপারটা যদি 2 এর তারা বুঝে নিতে পারেন যে তার পার্টনার সেন্সিটিভ, তাহলে রিলেশনশিপটা খুব সুন্দর দিকে যায়। এবার যদি আমি এদের মানিটারি দিকটায় আসি, 2 হচ্ছে এমন একটি নাম্বার সেখানে মানে স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস যে কথাটা আছে, সেটা 2 এর জন্য ভীষণ যায়। মানে গেট কুইক রিচ ব্যাপারটা এদের জন্য অ্যাপ্লিকেবল না। এরা ধীরে ধীরে মানিটারি লাকটাকে কি করে নিজের কাছে নিয়ে আসে, মানে মানি অ্যাকুমুলেশন ধীরে ধীরে হয়, খুব তাড়াতাড়ি কিন্তু তারা সেই জায়গাটায় পৌঁছতে পারে না। যদি খুব ধীরে আস্তে তারা এগোতে থাকে, তাহলে উইথ দ্য প্যাসেজ অফ টাইম তারা কিন্তু সেই জায়গাটায় পৌঁছে যায়, কিন্তু তাড়াহুড়ো করলে হবে না। তো এই একটা ব্যাপার। আর যদি এরা বিজনেসের দিকে আসে, আমরা সবসময় রেকমেন্ড করি যে আপনি সাথে একজনকে নিন। পার্টনারশিপ বিজনেস এদের জন্য ভীষণ রকমভাবে ইম্পর্ট্যান্ট। তো এদের জন্য একা বিজনেসের থেকে যদি কারুর কেউ সাথে থাকে বা কারুর সাজেশন যদি এরা নিয়ে সমস্ত ডিসিশনগুলো নেয়, তাহলে এরা লাইফে কিন্তু খুব উন্নতি করে। এই গেল 2। এবার 3তে চলে আসছি। 3 হচ্ছে যাদের ডেট অফ বার্থ যে কোনো মাসের 3, 12, 21 এবং 30। তো এদের যদি হেলথের দিকটা দেখি, এদের সাধারণত কি হয়, মাঝে মাঝে একটা ইমোশনাল আপস অ্যান্ড ডাউনস 3 নাম্বারের মানুষদের দেখা যায়। লো বিপি একটা সমস্যা এদের থাকে, স্কিন ইরাপশনের একটা সমস্যা থাকে। তো এই প্রবলেমসগুলো তাদেরকে দেখা যায়। অনেক সময় 3 নাম্বারের মানুষজনের পায়ের দিকে একটা সমস্যা থাকে, যেটা পরবর্তীকালে হয়তো প্যারালাইসিসের দিকে অনেক সময় টার্ন নেয়, যদি তার সেই টাইপের কোনো অসুখ থাকে। আমি যদি 3 এর ফুডের দিকটায় আসি, তাহলে অবশ্যই যে কোনো হুইট প্রোডাক্ট এরা ডায়েটের মধ্যে অবশ্যই রাখবে। তার সঙ্গে নাটস হতে পারে, আমন্ড হতে পারে, এগুলো নিলে খুব ভালো। এই খাবারগুলো যদি তাদের সাথে থাকে, তাহলে এটা বডি এনার্জি বাড়াতে তাদেরকে হেল্প করে। তো 3 এর লাভ লাইফকে এবার আমরা দেখি কিরকম হয়। 3 নাম্বারটা হচ্ছে হ্যাপি গো লাকি। তো এদের যে রিলেশনশিপের যে জায়গাটা থাকে, সেখানে এরা সবসময় একটা ম্যাজিক চায়, মানে একটা নতুনত্ব চায়। খুব তাড়াতাড়ি এরা বোর হয়ে যায়, একটা গতানুগতিক ব্যাপার তৈরি হলে এরা খুব বোর হয়ে যায়। তো এরা সম্পর্কের মধ্যে সবসময় একটা নতুনত্ব আনতে খুব পছন্দ করে, এবং এদের পার্টনার যদি এদেরকে অ্যাডমায়ার করে, তাতে এরা খুব খুশি হয়। তো এই জিনিসটা 3 লাভ লাইফে ভীষণ রকমভাবে দেখতে পাওয়া যায়। এরা অনেস্ট হয়, তবে খুব ডোমেস্টিক না। এরা সাধারণত লাইফকে এনজয় করতে পছন্দ করে। এবার যদি আমি 3 এর মানিটারি লাক এই দিকটায় আসি, 3 এর সম্পর্কে যেটা বলা হয়, খুব সুন্দর একটা কথা বলা হয় 3 মানুষজনের জন্য, সেটা হচ্ছে আর্লি ইন পিউবার্টি, আর্লি ইন পভার্টি। কেন এই কথাটা বলা হয়? 3 যে নাম্বারটা, সেটা জুপিটারের দ্বারা গভর্ন হয়। এরা খুব তাড়াতাড়ি ম্যাচিওর্ড হয়, এবং যেহেতু এদের ম্যাচুরিটি লেভেল খুব তাড়াতাড়ি আসে, আর্নিংয়ের দিকটা চাইলে এরা খুব তাড়াতাড়ি ম্যাচিওর করে ফেলতে পারে। এটা হচ্ছে এদের মানে ভালো দিক। কিন্তু এরা তাড়াতাড়ি যখন ম্যাচিওর হয়ে যায়, এটা যখন পজিটিভ দিক। আর একটা দিক হচ্ছে যে এদের যেহেতু হ্যাপি গো লাকি একটা টেন্ডেন্সি থাকে, যতটা তারা আর্ন করে, আর্নিংয়ের থেকেও এক্সপেন্ডিচারের জায়গাটা অনেক সময় বেশি হয়ে যায়। এই জন্য যেটা তারা আর্ন করলো, সেটা আবার লুজও করে ফেলতে পারে। যার জন্য বলা হয় যে আর্লি ইন পিউবার্টি, তাড়াতাড়ি তাদের কি হচ্ছে ম্যাচুরিটি, বাট আর্লি ইন পভার্টি যদি আমি সেটাকে গুছিয়ে না রাখতে পারি, তাহলে কিন্তু সেই টাকাটা আমি ড্রেনও হয়ে যাওয়ার খুব সম্ভাবনা এদের দেখা যায়। এই জন্য এদের সব থেকে যেটা রেকমেন্ড করবো 3 মানুষজনদের, যতটা আপনি আর্ন করছেন, প্রথম থেকেই সেভিংসের একটা অ্যাটিটিউড রাখুন। সেভিংসের ওপরে কিভাবে ইনভেস্ট করবেন, তার উপরে একটা নলেজ কিন্তু এদের রাখা উচিত অলওয়েজ। কারণ প্রথম দিকে লাক ফেভার করলেও
যদি সেটা গুছিয়ে না রাখতে পারি, ওল্ড এজে গিয়ে কিন্তু সমস্যা কিন্তু আসতে পারে। এটা 3 এর জন্য একটা পরামর্শ রইল। এবার 4-এ আসছি, যাদের ডেট অফ বার্থ যে কোনো মাসের 4, 13, 22 অথবা 31। তো 4-এর যদি আমরা হেলথের দিকটা প্রথমে দেখি, এদের সাধারণত মেন্টাল একটা টেনশন, ইমোশনাল একটা টেনশন, এই জিনিসটা ভীষণ দেখা যায়। মুড সুইং 4-এর ভীষণ রকমভাবে হয়, এবং মুড সুইংটা যদি খুব বেশি মাত্রায় থাকে সেখান থেকে কিন্তু ডিপ্রেশন এবং সুইসাইডাল টেন্ডেন্সিও আসে। তো 4-এর এই মুড সুইং ব্যাপারটাকে ভীষণ রকমভাবে নজর রাখা উচিত। এবং সেখান মাঝে মাঝে যেহেতু মেন্টাল টেনশনটা এদের সবসময়, মানে সারাক্ষণ এদের ব্রেন খুব অ্যাক্টিভ থাকে, সারাক্ষণ কোনো না কোনো চিন্তা হচ্ছে। তো এদের ওল্ড এজে অনেক সময় কি হয়, ব্লাড ক্লটিংয়ের সমস্যা, ব্রেনে ব্লাড ক্লটিংয়ের সমস্যা কিন্তু দেখা যায়। তো প্রথম থেকে এরা যদি একটু রিল্যাক্সিং থাকে তাহলে ভালো হয়, মানে যতটা রিল্যাক্সেশনের দিকে একটু গুরুত্ব যদি দেওয়া যায় সেটা কিন্তু তাদের জন্য খুব ভালো। এবার যদি আমরা 4-এর ফুডের দিকটায় আসি, অবশ্যই ফুডের মধ্যে যেটা রাখবেন পালং শাক, এটাকে আপনারা যখন সিজনে পাওয়া যাবে এটা রাখবেন, এবং তার সাথে কোকোনাট এবং ব্যানানা এইগুলোকে কিন্তু রাখা ভালো, মানে এগুলো মাঝে মাঝে ইনটেক করবেন। আমরা ব্যানানা তো সবসময় ইনটেক করতে পারি, তো এটাকে ইনটেক করবেন, যেটা ব্রেন ডেভেলপমেন্টে ব্যানানা ভীষণ হেল্প করে। তো এই গেল 4-এর পুরো ব্যাপারটা। এবার 4-এর আমরা রিলেশনশিপের দিকটায় আসি। 4 খুবই লয়াল রিলেশনশিপে, কিন্তু রিজিড হয়। এরা সবসময় তাদের রিলেশনশিপে একটা পার্সোনাল স্পেসকে পছন্দ করে, এবং সেই পার্সোনাল স্পেসে কিন্তু নিজের পার্টনারকেও আসতে দেয় না। এখানে হচ্ছে সমস্যা। 4 সবসময় নিজের একটা পার্সোনাল স্পেস রাখতে চায়, পার্টনারকেও সেখানে এন্ট্রি দিতে চায় না। ঠিক ওইখান থেকেই মিসআন্ডারস্ট্যান্ডিংটা শুরু হয়ে যায়। পার্টনার যখন সেখানে এন্ট্রি পায় না, সেখানে 4 নিজের একটু একাকিত্ব চায়, এবং সেটা যদি তার পার্টনার বুঝতে না পারে, সেখান থেকে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং 4-এর রিলেশনশিপে ভীষণ রকমভাবে আসে। এবং যেহেতু এরা একটু রিজিড হয়, একটু ডমিনেটিং হয়, নিজের যে চিন্তা ভাবনাটা সেটা অনেক সময় সেটা পার্টনারের ওপরে একটু চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, বা নিজের মতো যাওয়ার চেষ্টা করে। লয়াল কিন্তু রোম্যান্টিক না অতটা, এবং সেখানে রিলেশনশিপে একটা ট্রাবল ম্যাক্সিমাম 4 নম্বরের মানুষজনদের দেখা যায়, যেটা মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে আসে। তো এটা যার পার্টনার 4-এ আছে, সে যদি এটা জেনে নেয় আজকে যে তার একটা পার্সোনাল স্পেসের দরকার, এবং সেটা যদি সে দিতে শিখে যায়, বা যে 4 নাম্বারের মানুষ সে যদি তার পার্টনারকে এটা বোঝাতে পারে যে আমার একটা পার্সোনাল স্পেস দরকার, একাধারে আমি যেমন পার্সোনাল স্পেস নিজের জন্য রাখছি, আমার পার্টনারকেও সেই পার্সোনাল স্পেসটা দিতে হবে, সেটা যদি 4 একটু কনসিডার করতে পারে, তাহলে কিন্তু তার লাভ লাইফটা অনেক ভালো হয়। তো এটা একটা খুব বিশেষ দিক 4 নাম্বারের। এবার যদি আমি তাদের মানিটারি দিকে আসি, 4 নাম্বারের মানুষজনের কি হয়, এদের মানিটারি দিকটা কুইক গেন এবং কুইক লস, এটা ভীষণ এদের জন্য অ্যাপ্লিকেবল। যখন টাকা আসবে, প্রচুর টাকা কোথা থেকে আসলো, রাহু কোথা থেকে টাকা এদেরকে এনে দিল কেউ জানে না। কুইক গেন হতে পারে, আবার কুইক লসও হতে পারে। এই জন্য সবসময় একটা গুড ফাইন্যান্সিয়াল রেকর্ড এদের মেনটেন করা প্রচণ্ড রকমভাবে জরুরি, যাতে লসটা কুইক না হয়। এবার লসটা কিভাবে হয় 4-এর মানুষজনদের? সাধারণত অপোজিট জেন্ডার থেকে লস হয়, রিলেশনশিপের ট্রাবল, ডাইভোর্স ইত্যাদি নানান রকমভাবে লস আসছে, অথবা লিগাল অন্য কোনো লিগাল কোনো প্রবলেম। একবার যদি 4 নাম্বারের মানুষজন কোনো লিগাল প্রবলেমে চলে আসে, প্রচুর মানিটারি ড্রেনেজ হয়। এই জন্য আমরা সবসময় আগে থেকে সাবধান করি যে লিগালে যাবেন না, যে কোনো সমস্যা তার আগে সেটেল করার চেষ্টা করুন, কারণ 4 নাম্বারের মানুষজনদের লিগাল ব্যাটেল জেতা খুব সমস্যা হয়ে যায়, প্রচুর লিগাল কমপ্লিকেশনস চলে আসে, এবং প্রচুর মানিটারি ড্রেনেজ অকারণে হতে থাকে। এটা আমার নিজের কনসালটেন্সিতে আমি দেখেছি, অনেক মানুষজনের সঙ্গে এই থিওরিটা অ্যাপ্লাই করে দেখেছি, সত্যি এই জিনিসটা হয়। এবং 4-এর জাতকদের এই জন্য মানে একটা অলওয়েজ অ্যাডভাইস থাকে যে লিগাল থেকে অলওয়েজ আপনারা দূরে থাকুন, লিগাল থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করুন, যে কোনো সমস্যাকে আগেই মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। তো মানি আসবে, কিন্তু তাকে ধরে রাখতে হবে ঠিকভাবে, প্রপার প্ল্যানিং করতে হবে যাতে অকারণে ড্রেনেজ না হয়ে যায়, সেই দিকটায় যত্ন রাখা 4-এর মানুষজনদের একান্তভাবে দরকার। এবারে 5কে নিয়ে স্টার্ট করি। তো যাদের ডেট অফ বার্থ যে কোনো মাসের 5th, 14th অথবা 23rd, তারা হলো 5। তো 5 নম্বরের মানুষজনের মেন যে সমস্যাটা আসে সেটা তাদের সাধারণত মেন্টাল টেনশন, এদেরও
দেখা যায়, যেহেতু এদেরও খুব মানে মেন্টাল দিক থেকে এরা ভীষণ অ্যাক্টিভ থাকে, সাধারণত অনেক চিন্তা করে এবং সেখানেও একটা মেন্টাল টেনশনের সমস্যা এদের থাকে। এদের স্পিচে অনেক সময় প্রবলেম দেখা যায়, ইনক্লুডিং স্ট্যামারিং প্রবলেম, সেটাও এদের আসে। ভার্টিগোর একটা সমস্যা অনেক সময় এজ বাড়লে, ভার্টিগো রিলেটেড প্রবলেম এদেরকে সাধারণত একটু কষ্ট দেয়। তো এদের ডায়েটের মধ্যে আমি আবারও বলবো যে একটু ড্রাই ফ্রুটস অবশ্যই রাখবেন, তার সঙ্গে গ্রেপস, এই জিনিসটাও একটু আঙুর, ড্রাই ফ্রুটস, এই জিনিসগুলো আপনারা আপনাদের ডায়েটের মধ্যে আনবেন। আর এবারে আমরা চলে যাই 5-এর রিলেশনশিপের দিকটা নিয়ে। 5 রিলেশনশিপে সবসময় ফ্রিডম চায়, এটা 5-এর একটা দিক। এদেরকে প্র্যাকটিক্যাল লাভার বলা হয়। লাভ অ্যাট ফার্স্ট সাইট এদের জন্য না, এরা সবসময় আগে দেখে, শোনে, বিচার করে, তারপর কিন্তু তারা কমিটমেন্টে যায়। ইজি ওয়েতে কমিট করে না, দে আর দ্য প্র্যাকটিক্যাল লাভার। এবার এর আর একটা দিকও আছে 5-এর, সেটা হচ্ছে 5-এর একটা সেন্সুয়াস দিকও থাকে। তো রিলেশনশিপের এই জায়গাটা যদি তারা কন্ট্রোল, সেলফ কন্ট্রোল যদি 5 না আনে, তখন আর্লি ম্যারেজের যদি দিকে তারা যায়, অনেক সময় কি হয়, হঠাৎ করে একটা সিদ্ধান্ত অল্প বয়সে তারা নিয়ে নিল ম্যারেজের ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে সেই ম্যারেজটা ফেল করে, বিকজ তারা বুঝে শুনে সেখানে জাম্প করলো না। সেখানে তাদের যে সেন্সুয়াস দিক বা সেলফ কন্ট্রোলের অভাব, সেখান থেকে হঠাৎ করে একটা সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা আসে। কিন্তু যত ম্যাচিওর হতে থাকে তত এরা অন্য একটা দিকে চলে যায়, যেখানে সেলফ কন্ট্রোলটা, যেটা আমি বললাম যে তখন জাম্প করার আগে তারা কিন্তু দেখে শুনে তারপরেই সেই জায়গায় যায়। সেই জন্য এরা যদি একটু দেরিতে এরা ম্যারেজ করে, সেই ম্যারেজটা অনেক বেশি সাকসেসফুল হয়। 5-এর জন্য আর্লি ম্যারেজ একেবারেই রেকমেন্ডেড না। তো এই গেল 5-এর রিলেশনশিপের জায়গা। এবার যদি এদের আমরা মানিটারি দিকটা দেখি, 5 কিন্তু ভীষণ রকমভাবে মানি আর্নিংয়ের একটা নাম্বার, বিশেষ করে এরা বিজনেসে প্রচুর গেন করে। মানে 5 এমন একটা নাম্বার যারা বিজনেসের মাধ্যমে ভীষণ রকম গেন করে। তো মানি আর্নিংয়ের এই দিকটাও এদের জন্য খুব ফ্লারিশ করে, ঠিক আছে। 5-এর এবারে মানিটারি দিকে আসি। 5-এর ক্ষেত্রে যেটা মানে অ্যাপ্লিকেবল, সেটা হচ্ছে নো রিস্ক নো গেন। এরা যত বেশি লাইফে ক্যালকুলেটিভ রিস্ক নেবে তত বেশি গেন করবে, কিন্তু রিস্কটা অবশ্যই ক্যালকুলেটিভ হওয়া উচিত। যখন তখন যেভাবে খুশি রিস্ক নেওয়া না, বিশেষ করে মানিটারির ক্ষেত্রে যদি ক্যালকুলেটিভ রিস্ক তারা নেয়, তারা সেখান থেকে মানিটারি গেন করবে। এবং তার সাথে কি দরকার, এরা এই 5 নাম্বারের মানুষজন ভীষণ রকমভাবে বিজনেস ওরিয়েন্টেড, এবং এই নাম্বারটা পিপল ডিলিংসের জন্য খুব ভালো। এরা যত বেশি নেটওয়ার্কিং করবে, পিপল ডিলিং করবে, বিজনেসের দিকে ট্রাই করবে, তত বেশি এরা কিন্তু মানিটারি দিক থেকে গেন করবে। 5-এর জন্য যে কোনো বিজনেসই যায়, যে কোনো প্রকারের বিজনেস এরা করতে পারে এবং সেখান থেকে গেন করতে পারে। তো এই গেল 5-এর মানিটারি দিক। এবার আমরা 6-এ চলে আসছি। 6-এর প্রথমেই বলি যে কারা 6-এর মধ্যে আছে, অর্থাৎ যাদের ডেট অফ বার্থ যে কোনো মাসের 6, 15 অথবা 24। 6-এর জাতকদের যে মেন সমস্যাটা আসে হেলথের দিক থেকে, একটা হচ্ছে ইএনটি রিলেটেড প্রবলেম আসে, অথবা এদের কখনো কখনো আপার লাঙে একটা সমস্যা হয়, অ্যাজমার প্রবলেম এদের দেখতে পাওয়া যায়। আর মেয়েদের ক্ষেত্রে রিপ্রোডাক্টিভ সিস্টেমে একটা সমস্যা অনেক সময় আসে। 6-এর যদি ফুডের দিকটায় আসি, তাহলে অবশ্যই এদের ডায়েটে আমি বলবো যে আপনারা ব্রাউন রাইসকে রাখতে পারেন ডায়েটে, ট্রাই করতে পারেন ব্রাউন রাইস মাঝে মাঝে। এছাড়া খেজুর অবশ্যই রাখবেন ডায়েটে, এবং তার সঙ্গে চেরি অথবা স্ট্রবেরি এটাও নিতে পারেন। এবার আমরা চলে যাই 6-এর লাভ লাইফ বা রিলেশনের ক্ষেত্রে। 6 হচ্ছে খুব ফ্যামিলি নাম্বার। 6 যে মানুষজন, যদি কারোর ফ্যামিলিতে কারোর স্পাউস যদি 6 হয়, তাহলে জানবেন উনি ভীষণ রকমভাবে ফ্যামিলি ওরিয়েন্টেড। এরা ফ্যামিলির জন্য প্রচণ্ড রকম ডেডিকেটেড থাকে, এবং ফ্যামিলিতে একজন 6 থাকা খুবই ভালো এই ডেডিকেশনের জন্য। কিন্তু তার সাথে সাথে সবারই একটা শ্যাডো সাইড থাকে। 6 অনেক সময় রিলেশনশিপকে একটু নিজের মতো করে পরিচালনা করার চেষ্টা করে, যেটা পার্টনারের পক্ষে একটু অসুবিধে হয়। অনেক সময় এদের ডাউট করার টেন্ডেন্সিটা একটু বেশি থাকে, যেটাও একটা সমস্যার কারণ হয়ে ওঠে। আদারওয়াইজ 6 খুব লাভিং হয়, সম্পর্কের মধ্যে প্রচণ্ড রকম তারা গিভার হয়, ফ্যামিলিকে বা তার পার্টনারকে অনেকটাই তারা স্পেস দেয় এবং তাদেরকে অনেকটাই সেই ফ্রিডমটা দেয়। কিন্তু ডাউট প্রোন হওয়ার কারণে কখনো কখনো সেই মিসআন্ডারস্ট্যান্ডিংটা 6-এর মানুষজনের রিলেশনশিপের ক্ষেত্রে দেখা যায়। এটাকে ওভারকাম করে নিলে আদারওয়াইজ এভরিথিং ইজ ফাইন। এবার যদি আমরা এদের মানিটারি দিকটা দেখি, 6-এর মানুষজনের যে মানিটারি দিক তখনই ভালো হবে যখন সে তার নিজের কাজগুলোকে খুব দায়িত্ব সহকারে করবে। যে প্রফেশনেই 6 থাকুক না কেন, সে যদি রেসপন্সিবিলিটি নেয় তার কাজের, তাহলে কিন্তু 6-এর মানিটারি দিকটা অনেক উন্নত
হতে পারে। এই নাম্বারটা খুব ভালো হিলিংয়ের নাম্বার, এরা খুব ভালো হিলার হয়। এছাড়া পিপল ডিলিংসের নাম্বার, এদের মধ্যে একটা ক্যারিশমেটিক কোয়ালিটি থাকে। সেই ক্যারিশমেটিক কোয়ালিটির কারণে এবং লাভিং পার্সোনালিটির কারণে বা প্লিজিং পার্সোনালিটির কারণে মানিটারি দিক থেকেও এরা খুব লাকি হয়। তো 6 খুব মানি লাককে ফেভার করায়। তো এই গেল 6। এবার 7-এ চলে আসি। 7 মানে যাদের ডেট অফ বার্থ যে কোনো মাসের 7, 16 অথবা 25। তো 7-এর আগে যদি আমরা হেলথকে দেখি, সাধারণত এদের যে জিনিসটা দেখা যায়, যে কোনো ছোটোখাটো জিনিস নিয়ে এরা বেশি মাত্রায় চিন্তা করে এবং সেখান থেকে ইমাজিনেটিভ ফিয়ার এদের আসে এবং ছোটোখাটো পেটের সমস্যায় মানে ডাইজেস্টিভ সিস্টেমের প্রবলেম এদের দেখতে পাওয়া যায়। ম্যাক্সিমাম যে জিনিসটা থাকে ইমাজিনেটিভ ফিয়ার, হবে না ব্যাপারটা, কিন্তু মন ওটা ভাবছে যদি এটা হয় তাহলে কি হবে। এখান থেকে অনেক রকম সমস্যা, কারণ আমি যখন এই জিনিসগুলোতে বেশি চলে যাব তার অনেক রকম আদার্স হেলথ রিলেটেড ইস্যুস কি হয় সেখান থেকে চলে আসে, তৈরি হয়ে যায়। তো 6-এর মানুষজনের জন্য বলবো আপনি এরা স্যালাডটা সবসময় রাখা উচিত, শশা অবশ্যই ইনটেক করা উচিত এবং তার সাথে ন্যাশপাতি এদের জন্য খুব ভালো। এরা যদি ন্যাশপাতি ডায়েটের মধ্যে রাখে তাহলে খুব ভালো। এবার 7-এর আমি যদি রিলেশনশিপের জায়গাটায় চলে আসি, 7 সবসময় লাভ লাইফকে খুব ডিপার অ্যাঙ্গেলে দেখতে পছন্দ করে। সুপারফিশিয়াল লাভ, আর্টিফিশিয়াল লাভ এরা পছন্দ করে না, সবসময় ডিপার লেভেলে গিয়ে চিন্তা করে। পার্টনারকে এরা হ্যাপি রাখে, এটা হচ্ছে সব থেকে পজিটিভ দিক, এবং পার্টনারকে হ্যাপি রাখার চেষ্টা করে। নিজের হ্যাপিনেসকে সেকেন্ডারিতে রাখে কিন্তু পার্টনারের হ্যাপিনেসকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করে। কিন্তু তার সাথে এবার কখনো কখনো রিলেশনশিপের ক্ষেত্রে এরা সাধারণত একটু নিজেরা ডিসিশন নিতে পছন্দ করে এবং সেখানে মাঝে মাঝে পার্টনারের সঙ্গে একটু সমস্যা হয়ে যায়। খানিকটা ডমিনেট করারও মাঝে মধ্যে একটা চেষ্টা থাকে, বাট হ্যাপিনেসটাকে গুরুত্ব দেয়। তো এই হলো 7-এর রিলেশনশিপের জায়গা। এবার যদি 7-এর আমরা মানিটারি দিকটাকে দেখি, 7 মানিটারি গেন তখনই করবে যেহেতু এদের অ্যানালিটিক্যাল থিঙ্কিং খুব হাই থাকে। যত বেশি তারা চিন্তার মাধ্যমে ডিসিশন নেবে সেখান থেকে তারা কিন্তু গেন করে। ক্রিয়েটিভ থিঙ্কিং যত করবে সেখান থেকে বিভিন্ন রকম মানিটারি ওরিয়েন্টেড ডিসিশন নেবে, সেখান থেকে তাদের গেনের পরিমাণটা বাড়তে থাকে। যদি হঠাৎ করে কোনো ডিসিশন নেয় সেখান থেকে কিন্তু সমস্যা হয়। আগে চিন্তা ভাবনা করে তারপরেই ডিসিশনগুলো মানিটারি দিক থেকে অন্তত ডিসিশনগুলো নেওয়া উচিত। যেরকম আমি বললাম যে 7 যত বেশি অ্যানালিটিক্যাল থিঙ্কিং করবে এবং তারপর ডিসিশন নেবে সেটা তার জন্য ভালো। ঠিক একইভাবে 7 নম্বরের মানুষজন যত বেশি স্কিলকে ডেভেলপ করবে সেখান থেকেও তার মানি লাক খুব ডেভেলপ করে। মানে স্কিলের সঙ্গে মানি লাক একই সাথে যায়। যত বেশি এরা স্কিলড তত বেশি তাদের মানি লাক ফেভারেবল। এই জন্য স্কিল ডেভেলপমেন্টের দিকে 7 নম্বরের মানুষজনকে বিশেষভাবে নজর দেওয়া উচিত। সাধারণ যদি তাদের স্কিল থাকে তাহলে তাদের মানি লাকও কিন্তু অ্যাভারেজ থাকবে, সেখান থেকে সেটা উন্নতির জায়গায় যাবে না। এবার আমরা 8-এ চলে আসি, অর্থাৎ যাদের ডেট অফ বার্থ যে কোনো মাসের 8, 17 অথবা 26। তো 8 নম্বরের মানুষজনদের যেটা মেন সমস্যা হয় সেটা হচ্ছে এদের ডাইজেস্টিভ ইস্যু একটা থাকে, ডিপ্রেশন আর একটা ইস্যু যেটা কিন্তু এদের থাকে। মানে এরা খুব পাস্ট থিঙ্কার, অতীতে কি হয়ে গেছে সেই জিনিসগুলো নিয়ে ওভার থিঙ্কিং করে এবং সেখান থেকে কখনো কখনো ডিপ্রেশন চলে আসে এবং এই ডিপ্রেশন থেকেও ডাইজেস্টিভ সিস্টেম ভীষণ রকম এফেক্টেড হয়। এছাড়া হাড়ের কিছু সমস্যা অর্থাৎ বোনস এবং টিথ ওরিয়েন্টেড সমস্যা, কখনো কখনো আবার লোয়ার ব্যাক পেন, স্পাইনাল কর্ডে প্রবলেম, এই জিনিসগুলো কিন্তু 8 নম্বরের মানুষজনদের দেখতে পাওয়া যায়। 8-এর ফুডের দিকটায় আসছি। 8-এর ফুডের মধ্যে আমি একটা উল্লেখ করব মার্শম্যালো যদি আপনারা খান সেটা আপনাদের জন্য খুব ভালো। পালং শাক অবশ্যই খাবেন, ডাইজেস্টিভ সিস্টেমটাকে ক্লিয়ার করবে এবং তার সাথে ফ্রুটসের মধ্যে লেবু জাতীয় খাবার সেটা আপনারা নেবেন। অরেঞ্জ হতে পারে, এমনি লেমন হতে পারে, শরবতি লেবু হতে পারে। তো এই লেবু জাতীয় খাবার এবং তার সঙ্গে খেজুর এটা আপনারা আপনাদের ডায়েটে রাখবেন। তো এটা গেল 8-এর ফুড। এবার যদি আমি 8-এর রিলেশনশিপের জায়গাটায় আসি, রিলেশনশিপ 8-এর যদি আমরা দেখি, 8 নাম্বারটা হলো মানি পাওয়ারের নাম্বার। তো এই নাম্বারের যারা জাতক জাতিকা তাদের রিলেশনশিপ মানে ইমোশন আর অ্যাম্বিশন এই দুটোর মধ্যে একটা কনফ্লিক্ট চলে।
এইট খুব অ্যাম্বিশিয়াস হয়, মানি এবং পাওয়ার এদের লাইফে ফার্স্ট প্রায়োরিটি, সেই হিসেবে ইমোশন অর্থাৎ লাভ লাইফের যে জায়গাটা এটা সেকেন্ড প্রায়োরিটিতে আসে, এবং সেখান থেকে লাভ লাইফে সমস্যা হয়, কারণ পার্টনার অনেক সময় কি হয়, প্রায়োরিটি পায় না, সময়টা পায় না। এইটা হয়তো সেই সময়টা দিচ্ছে না তার পার্টনারকে, বিকজ সে অনেক বেশি কেরিয়ারে ফোকাস, সেখান থেকে কিন্তু পার্টনারের সাথে একটা সমস্যা আসে। এমনিতে এরা লয়াল হয়, কিন্তু এরা একটু অথরিটেটিভ হয়, মানে রিলেশনশিপে এরা অথরিটি ফিগার হওয়ার চেষ্টা করে, এরাই ডিসিশন নেওয়ার চেষ্টা করে। আর একটা দিকে একটু এইটকে সাবধান হতে বলবো, অ্যারোগেন্সি, মাঝে মাঝে এদের একটা অ্যারোগেন্ট নেচার থাকে, যেটা আবার তাদের লাভ লাইফে কিন্তু একটু সমস্যা সৃষ্টি করে। তো এইটের মানুষজনকে যদি একটু ব্যালেন্স করে নেই, মানে ক্যারিয়ার অ্যাট দ্য সেম টাইম ফ্যামিলি বা লাভ লাইফ, এটা যদি একটু ব্যালেন্সে আনা যায়, তাহলে কিন্তু এইট এই সমস্যাগুলোকে সমাধান করতে পারে। এইটের এবার মানিটারি দিকটায় আমরা আসি। বাংলায় একটা কথা আছে যে কষ্ট ছাড়া কেষ্ট পাওয়া যায় না, মানে হার্ডওয়ার্ক না করলে আমি লাইফে সাকসেসফুল হতে পারবো না। 8 নাম্বারের মানুষদের জন্য এটা মানে একেবারে লিটারালি ট্রু। হার্ডওয়ার্ক ছাড়া এরা লাইফে সাকসেস পায় না, এবং শর্টকাটে এদের কোনো সাকসেস নেই। কিন্তু হার্ডওয়ার্ক যদি এরা করে তাহলে কিন্তু লাইফে সাকসেসফুল হওয়া যায়। মানে মানি লাক তখনই এদের ফেভার করবে যখন তারা হার্ডওয়ার্ক করবে। এরা যদি লেজি হয়, শর্টকাটে নিজের জায়গাটা তৈরি করার চেষ্টা করে, তাহলে কোনোদিনই এইট কিন্তু মানি এবং পাওয়ারের নাম্বার হওয়া সত্ত্বেও সেই সাকসেসের জায়গাটা বা সেই মানিটারি বেনিফিটের জায়গাটা কোনোদিনই পাবে না। তো এই জায়গাটা ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ। এবং এইট যেরকম অন্যদেরকে খুব ভালো অ্যাডভাইস দিতে পারে, কিন্তু অ্যাডভাইস এরা ফলো করতে চায় না। অ্যাডভাইস খুব ভালো দেয়, এদের অ্যাডভাইসে অন্যরা সমৃদ্ধ হয়, তাদের মানিটারি লাক ফেভার করে, কিন্তু এরা নিজেরা অনেক সময় নিজেরা এই কথাগুলো শোনে না। তো একটু যদি এরা যে অ্যাডভাইসটা অন্যদেরকে দিচ্ছে সেটা যদি নিজেও নিজের লাইফে অ্যাপ্লাই করে, তাহলে কিন্তু তাদের মানি লাক কিন্তু ফেভার করে। তো এক কথা আমি এইটের মানি লাক তখনই ফেভার করবে যখন হার্ডওয়ার্ক করবে। তো এখন থেকে এইটা একটা মোটিভেশন এইটের জন্য থাকলো, মানি পাওয়ারের নাম্বার উইথ দ্য হার্ডওয়ার্ক কিন্তু সেই জায়গাটায় অবশ্যই পৌঁছানো যাবে। তো এই কমপ্লিট হলো 8। এবারে আমরা 9-এ আসি। 9 অর্থাৎ যাদের ডেট অফ বার্থ যে কোনো মাসের 9, 18 অথবা 27, তারা হচ্ছে 9-এর জাতক। এদের হেলথের দিকটা যদি আমরা দেখি, এদের সাধারণত যেহেতু মার্সের নাম্বার, রক্তপাতের একটা সম্ভাবনা থাকে, কাটা চেরা পড়ে গেল, অ্যাক্সিডেন্ট হওয়া, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট থেকেও বড় অ্যাক্সিডেন্ট এরকমও কিন্তু হতে পারে, মানে যেখানে একটা মানে ব্লিডিং হচ্ছে এই ব্যাপারটা কিন্তু এদের হয়, সার্জারি এইগুলো খুব হয়। তার সঙ্গে ছোটোখাটো লেভেলে যে হেলথের ইস্যুটা আসে সেটা হচ্ছে এদের থ্রোটের একটা সমস্যা হয়, অনেক সময় থ্রোট রিলেটেড প্রবলেম হয়। এই জন্য এদেরকে বলা হয় যে অ্যালকোহল ইনটেক বেশি না করতে, যেহেতু থ্রোটের সমস্যা আসে। এবং তার সাথে আরেকটা হয়, মাঝে মাঝে ফিভার হয়, নানান টাইপের ফিভার হলো, স্কিন ইরাপশন হলো, এই জিনিসগুলো এদের দেখতে পাওয়া যায়। এদের ফুডের দিকটা আসি। ফুডের ক্ষেত্রে এরা অবশ্যই গার্লিক, অনিয়ন এই জিনিসটাকে এদের ফুডের মধ্যে রাখবে। যদি সেটা না নিতে পারে, যদি কেউ ভেজ হয় তাহলে বাঁধাকপি, ফুলকপি এটা রাখবে। টমেটো এদের জন্য খুব ভালো, এবং ফলের মধ্যে এভরিডে ফুডের মধ্যে একটা করে অ্যাপেল এরা রাখতে পারে। ঠিক আছে, তো এই গেল 9-এর ফুডের দিকটা, হেলথের দিকটা। এবার আমরা 9-এর লাভ লাইফটা দেখি। রোম্যান্স 9-এর লাভ লাইফকে ভীষণ রকমভাবে গভর্ন করে। এরা ভীষণ রোম্যান্টিক হয় এবং এদের লাইফকে ভীষণ রকমভাবে রোম্যান্সটা গভর্ন করতে থাকে, বিভিন্ন দিককেই গভর্ন করতে থাকে। এদের ক্যারেক্টারের একটা অদ্ভুত বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এরা প্রচণ্ড রকমভাবে সেলফ ডিপেন্ডেন্ট, সেলফ রিলায়েন্ট। কিন্তু লাভ লাইফের ক্ষেত্রে এরা প্রচণ্ড রকমভাবে ডিপেন্ডেন্ট। মানে ইমোশনের ব্যাপার যখন আসলো তখন এরা একেবারে 360 ডিগ্রি অপোজিট। সেখানে ওরা খুব ইমোশনালি পার্টনারের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ে এবং পার্টনারকে সবসময় খুশি করার চেষ্টা করে। ভীষণ রকম অন্যদেরকে এরা অ্যাট্রাক্ট করে, এদের মধ্যে খুব একটা ক্যারিশমেটিক পার্সোনালিটি থাকে, যার জন্য এদের দিকেও মানুষজন ভীষণ রকমভাবে অ্যাট্রাক্টেড হয়। তো ন্যাচারালি বারবার জীবনে কিন্তু ভালোবাসা এদের আসতে থাকে, কিন্তু ভালোবাসা যেরকম খুব তাড়াতাড়ি আসে, ম্যারেজের ক্ষেত্রে তাড়াহুড়ো করাটা এদের একেবারেই উচিত না। সেটা কিন্তু ভেবে চিনতে বুঝে তারপরেই সেই কমিটমেন্টে এদের আসা উচিত। তো ম্যারেজ পার্টনার হিসেবে এরা কিন্তু খুব ব্রড মাইন্ডেড হয় এবং পার্টনারকে খুব স্পেস দিতে
পছন্দ করে। এবার 9-এর মানিটারি লাকটা দেখি। 9 অ্যাজ আ মানিটারি লাক যদি বলি, এক্সিলেন্ট নাম্বার। 9 নাম্বারের মানুষজন আর্নিংয়ের জন্য বা মানি লাককে ফেভার করার জন্য প্রচুর অপরচুনিটি লাইফে পান এবং সেটা তারা কাজেও লাগাতে পারেন। এবং 9 নাম্বারের মানুষজন বিশেষ করে প্রপার্টি ডিলিংস থেকে খুব বেনিফিটেড হন, আইদার প্রপার্টি সেল অথবা প্রপার্টি পারচেস, এখান থেকে এরা ভীষণ রকমভাবে বেনিফিট পান। এবং 9 যেহেতু ইউনিভার্সাল গিভারের নাম্বার, এরা অন্যদেরকে যত প্রায়োরিটি দেবে, যত ক্রিয়েটিভ হবে, সেখান থেকেও তাদের মানি লাক ভীষণ রকমভাবে ফেভার করে। তো অলটুগেদার 9-এর মানি লাক কিন্তু ভালো, তাকে ভালোভাবে কাজে লাগাতে যদি পারা যায় তাহলে 9 মানিটারি গেন করতে পারে। কিন্তু আর্লি লাইফে এদের একটু সমস্যা হয়। মানিটারি গেনটা একদম অল্প বয়স থেকেই আসে না, আর্লি লাইফে এদের স্ট্রাগল থাকে। যত সময় বাড়তে থাকে তার সাথে সাথে তারা লাইফে অপরচুনিটিগুলো পেতে থাকে। আচ্ছা, এই হলো 1 থেকে 9, মানে 1 to 9 সব কিছু আমরা ডিটেলসে জানলাম। আগের বার মনে হয় এত ডিটেলসেও আমরা জানিনি, জাস্ট ওপর জেনেছি যে বছরটা কেমন যাবে, বাট এটা ওভারঅল লাইফের একটা মানে চক আউট হয়ে গেল যে কোনটা বেটার। এটা শান্তদীপ, আমি তোমার পডকাস্টে এটা বলার আর একটা ইন্সপিরেশন এই কারণেই পেলাম যে গত পডকাস্টে যখন আমি গত বছর পডকাস্টে যখন 1 to 9 নাম্বার নিয়ে অনেক কিছু বলছিলাম, তখন সেখানে অনেকেই রিমার্ক করছিলেন যে আপনি যেটা বলেছেন একেবারে আমার সাথে মিলে গেছে। তো এই যে ছোট ছোট জিনিসই বলেছিলাম তখন, কিন্তু ওনারা এত সুন্দর একটা পজিটিভ রেসপন্স আমাকে দিয়েছিলেন, সেখান থেকে মনে হলো যে এই পডকাস্টে আমি যদি নাম্বার ওয়াইজ আরেকটু বিশদে বলি তাহলে হয়তো আরও ওনাদের ভালো লাগবে জিনিসটা, যে নিউমারোলজি কত সুন্দরভাবে সামান্য একটা নাম্বারের বিচার করে আমাদের ক্যারেক্টারিস্টিক্স, আমাদের লাভ লাইফ, রিলেশন, এভরিথিং বলতে কিন্তু সক্ষম। তো সেই ইন্সপিরেশনেই আমি আজকে আরেকটু ইলাবোরেটলি বললাম। আচ্ছা, আমরা এই সমস্ত বিষয় জানলাম, কিন্তু একটা বিষয় আছে নিউমারোলজি নিয়ে যেটা এখন আমি শুনছি, এতদিন এক্সপ্লোর করা হয়তো হয়নি বা এটা সামনে আসেনি খুব বেশি, সেটা হচ্ছে নামের গুরুত্ব নিউমারোলজিতে। তো এই নামের গুরুত্ব কতটা? যদি এক কথায় আমি বলি, একজন নিউমারোলজিস্ট হিসেবে আজ প্রায় 10 বছরের বেশি সময় ধরে এই সাবজেক্টটা নিয়ে আমি চর্চা করছি এবং রিসার্চ করছি, সেখানে যদি আমি এক কথায় বলি, নাম হলো মানি ম্যাগনেট। এতটাই গুরুত্বপূর্ণ। আমরা একটা মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে থাকি, সব কিছুই দরকার, তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট সেটা হলো অর্থ। তো এই যে অর্থের যে দিক, মানিটারি যে দিক, তাকে অ্যাট্রাক্ট করতে, তাকে সেই লাককে ফেভার করাতে নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলতে পারেন 60 to 70% আমাদের লাক ফেভার করাতে আমাদের নাম সাহায্য করে। যদি বলেন কেন, দেখুন, ডেট অফ বার্থের ওপর আমাদের কোনো কন্ট্রোল নেই। আমার মূলাঙ্ক কী হবে, আমার ভাগ্যাঙ্ক কী হবে, সেটা কিন্তু আমি চয়েস করে নিয়ে আসিনি। এটা আমার পূর্বজন্মের কৃতকর্মের ফল ধরে নিতে পারি। কারোর মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্কের কম্প্যাটিবিলিটি খুব ভালো, আবার কারোর ক্ষেত্রে দেখা যেতে পারে হয়তো সেটা চ্যালেঞ্জিং। কিন্তু সেটা চ্যালেঞ্জিং আছে বলে সেটাকেই আমি যদি সত্যি করে আমি থাকি, তাহলে তো আগামী দিনে আমি জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। প্রতি মুহূর্তেই একটা ইনসিকিউরিটি, একটা ফিয়ার আমার কাজ করবে যে আমার নাম্বার ভালো না, তাই হয়তো আমার ভাগ্যে কিছু লেখা নেই, তাই হয়তো হচ্ছে না। তো ভাগ্য, মানুষ নিজের ভাগ্য যে নিজে গড়ে, এই যে কথাটা, এটা আমি ভীষণ রকমভাবে বিলিভ করি। এবং তাকে এনহ্যান্স করতে সাহায্য করে একজনের নাম। যেমন বলা হয় যে সাকসেস হ্যাপেন্স টুয়াইস ইন আওয়ার লাইফ, ওয়ান্স ইন আওয়ার মাইন্ড অ্যান্ড দেন ইন রিয়ালিটি। কেন আমি আজকে এই কথাটা বলছি? কারণ কেউ যদি বলে যে নাম কিভাবে ইম্প্যাক্ট ফেলে, কি এমন আছে নামের মধ্যে, অ্যাকচুয়ালি নামের মধ্যে যে পাওয়ার আছে সেটা সরাসরি আমাদের সাবকনশিয়াস মাইন্ডকে ইম্প্যাক্ট করে। সাবকনশিয়াস মাইন্ড মানে আমাদের থট প্রসেসকে ইম্প্যাক্ট করে। এই জন্যই বলা হয় যে সাকসেস দুবার হয়, একবার মাইন্ডে হয়, তারপর সেটা রিয়েলিটিতে হয়। প্রথম মাইন্ডে হবে। এই কারণেই ওয়াল্ট ডিজনি হয়তো বলেছিলেন যে ইফ ইউ ক্যান ড্রিম ইট, ইউ ক্যান ডু ইট। এই ড্রিম করার ব্যাপারটা, মানে নিজের মনের চোখে নিজের জীবনটাকে যে দেখে নেওয়া যে আমি এটা করব বা এটা করতে চলেছি, এখানে আমার মনে হয় 70 to 80% মানুষজন ফেল করে যায়। এবং একটা ভালো নামের ভাইব্রেশন এই জায়গাটাতে একজন মানুষকে বুস্ট আপ করে। এটা আমি নিজের লাইফে দেখেছি। পিয়ালি গুপ্তা, তারপর পিয়ালি রয়, তারপর আজকে পিহালি রয় গুপ্তা,
লাইফের এই যে জার্নিটা আমি এত বছর এগিয়ে নিয়ে এসেছি, প্রতিটি ফেজে ফেজে আমি কিন্তু আজকে যখন একজন নিউমারোলজিস্ট হিসেবে নিজের নাম্বারগুলোকে দেখি, নিজের জার্নিগুলোকে দেখি, আমি কিন্তু ভীষণভাবে রিলেট করতে পারি যে আগের আমি, এখনকার আমি, আগের আমির চিন্তাভাবনা, এখনকার আমির চিন্তাভাবনা অনেকটাই কিন্তু তফাৎ, এবং সেটাই জীবনে উন্নতির একমাত্র কারণ। তো এটা হয়তো এবার আরেকটু অনেকের কাছে এবার প্রশ্নটা আরও কিউরিওসিটিটা বাড়ছে যে নামের ইম্প্যাক্ট কিভাবে আসে। আমরা এতক্ষণ 1 to 9 ডেট অফ বার্থ নিয়ে আলোচনা করলাম, সরাসরি সবাই নাম্বারটাকে দেখতে পেলেন যে আমার নাম্বার যদি 1 হয় বা আমার নাম্বার যদি 2 হয় তাহলে এটা। কিন্তু নামের ক্ষেত্রে নাম্বারকে সরাসরি আমরা এখনো দেখতে পাচ্ছি না, এটা হিডেন আছে। তো নিউমারোলজিতে নেম থেকে কি করে নাম্বার আসছে এটা আগে আমি একটু বলে নিই। তো নাম্বার ক্যালকুলেটিং একটা সিস্টেম থাকে, মানে নিউমারোলজি যেহেতু ইংলিশ অ্যালফাবেটের ওপরেই বেস করা, তো এক্ষেত্রে দুটো মেন ক্যালকুলেটিং সিস্টেম আছে। একটি হলো পাইথাগোরিয়ান সিস্টেম আর একটা হচ্ছে শ্যালডিয়ান সিস্টেম। পাইথাগোরিয়ান সিস্টেমে 1 to 9 নাম্বারের যে ক্যালকুলেশন আছে সেখানে নেম থেকে যে নাম্বার আসছে তাকে সিঙ্গেল ডিজিটে আনা হচ্ছে। আমার টোটাল বার্থ সার্টিফিকেটে যে নেমটা লেখা হচ্ছে, মানে আমার ফার্স্ট নেম এবং আমার সারনেম বা আমার মিডল নেম যদি থাকে, সেই টোটাল নেম নাম্বারকে আমরা একটা নম্বরে নিয়ে চলে আসছি, সেটা পাইথাগোরিয়ান সিস্টেম। শ্যালডিয়ান সিস্টেম কিন্তু একটু ডিফারেন্ট। শ্যালডিয়ান সিস্টেমে প্রথমত তো যখন নাম্বারিং করা হচ্ছে ইংলিশ অ্যালফাবেটের, সেখানে 9 নাম্বারটা দেওয়াই হয়নি। পাইথাগোরিয়ানে কিন্তু 1 to 9 অ্যালফাবেটের নাম্বার দেওয়া হয়েছে, কিন্তু শ্যালডিয়ানে কিন্তু 9 নাম্বার কোনো অ্যালফাবেটকে দেওয়া হয়নি, কারণ শ্যালডিয়ানরা মনে করেন যে 9 অত্যন্ত পাওয়ারফুল নাম্বার, হোলি নাম্বার, 9কে অন্যদের সঙ্গে একসাথে রাখা যাবে না। সেই কারণে শ্যালডিয়ানরা কি করেছিলেন, সমস্ত ইংলিশ অ্যালফাবেটগুলোকে 1 to 8 এর মধ্যে সাজিয়েছেন। এবং এই যে নাম্বারিং সিস্টেমটা, এটা একটু ডিফিকাল্ট। পাইথাগোরিয়ানে এ মানে 1, বি মানে 2, সি মানে 3 এইভাবেই যাবে। শ্যালডিয়ানে কিন্তু একটু ওটা অন্যরকম যাবে। এই জন্য শ্যালডিয়ান সিস্টেম একটু ডিপার লেভেলে কাজ করে। পাইথাগোরিয়ান সিস্টেম অপেক্ষাকৃত অনেক সহজ, বিগিনার্সদের জন্য অনেক ইজি পাইথাগোরিয়ান সিস্টেমকে বোঝা, কিন্তু শ্যালডিয়ান সিস্টেম কিন্তু বিগিনার্সদের জন্য অতটা ইজি না। কিন্তু পাইথাগোরিয়ান সিস্টেম থেকে করলেও সে রেজাল্ট পাবে, কিন্তু শ্যালডিয়ান সিস্টেম আরও একটু ডিপার লেভেলে গিয়ে কাজ করবে, আরও ডিপার অ্যানালিসিস করবে। তো সেই হিসেবে আমি যখন শ্যালডিয়ান সিস্টেমে দেখব, তখন নামকে কিন্তু 1 to 9 এই একটা সিঙ্গেল ডিজিটে দেখলে চলবে না, নামের মধ্যে ডাবল ডিজিটকে কনসিডার করতে হবে। ধরুন আমার নাম ফার্স্ট নেম, ধরুন আমার ফার্স্ট নেম যে নাম্বারে আসবে আর টোটাল নেম যে নাম্বারে আসবে, সেটাকে আলাদা আলাদা ডাবল ডিজিটে কনসিডার করতে হবে। তো কেউ যদি শ্যালডিয়ান সিস্টেমে নিজের নামকে ক্যালকুলেট করছেন আর সিঙ্গেল ডিজিটকে শুধু কনসিডার করছেন, ধরুন কেউ সিঙ্গেল ডিজিটে দেখলো যে তার নাম 1 নাম্বারে আসছে, সে ভাবলো আমার নাম 1 নাম্বারে আসছে, কিন্তু শ্যালডিয়ান থেকে যদি সে দেখে তাহলে তাকে দেখতে হবে যে সেই 1 নাম্বারটা কোন ডাবল ডিজিটের কম্বিনেশনে 1 হচ্ছে। এটা কি 19-এর কম্বিনেশনে 1 হচ্ছে, 28-এর কম্বিনেশনে হচ্ছে, নাকি 46-এর হচ্ছে, নাকি 64-এর হচ্ছে, এরকম করে 1 to 100। এই যে কম্পাউন্ড নাম্বারের অ্যানালিসিস শ্যালডিয়ানরা আলাদাভাবে দিয়েছেন, যেটা পাইথাগোরিয়ান নিউমারোলজিতে নেই। এবার অনেকেই আজকাল কি করেন, তারা নিজেরাই নামের ক্যালকুলেশন করতে পারেন, খুব ইজি, এখন এটা খুব অ্যাভেলেবেল, এটা ভালো। কিন্তু এর আর একটা খারাপ দিক হচ্ছে, যেহেতু এটা জানা নেই যে শ্যালডিয়ান সিস্টেমে সিঙ্গেল ডিজিটের পেছনে ডাবল ডিজিটের একটা গুরুত্ব আছে, এবং প্রতিটি কম্পাউন্ড ডাবল ডিজিট নাম্বার কিন্তু আমাকে হেল্প করছে না, এটা যদি জানা না থাকে তাহলে কিন্তু অসুবিধা হবে। ধরুন 1 নেম নাম্বার হিসেবে খুব ভালো, কিন্তু এই 1 নাম্বারের মধ্যে এমন একটা নাম্বার আছে, সেটা যদি আপনার নেম নাম্বারে আসে তাহলে কিন্তু আপনাকে প্রবলেম দেবে, সেটা হলো 28। এই 28 নাম্বার থেকে কারোর যদি 1 নাম্বার আসে তাহলে কিন্তু 2 and 8-এর কম্বিনেশন তাকে প্রবলেম দেবে। সে কিন্তু জানলো না এই জিনিসটা, এবং সেখানে কিন্তু একটা মিস্টেক হয়ে গেল। তো এই ডাবল ডিজিটের অ্যাপ্লিকেশনটা শ্যালডিয়ানরা করেছেন, এবং সেখানে আর একটাও কনসেপ্ট আছে যে যখন আমরা নেমকে ক্যালকুলেশন করব, তখন ফার্স্ট নেমকে আলাদাভাবে ক্যালকুলেট করে দেখব যে ফার্স্ট নেম কোন ডাবল ডিজিটের কম্বিনেশনে আসছে। ইকুয়ালি আমি ফুল নেমকেও আলাদাভাবে করব। আমি যদি ফুল নেমকে দেখে নিলাম আর ফার্স্ট নেম না দেখলাম তাহলে কিন্তু অসুবিধা হবে। ফর এক্সাম্পল, আমার ফুল নেমের কম্বিনেশনে ধরুন এসে গেল লেটস সে 46 খুব ভালো নেম নাম্বার, কিন্তু দেখা গেল আমার ফার্স্ট নেম
যে কম্বিনেশনে আসলো সেটা দেখা গেল 26, হুইচ ইজ ইকুয়ালি ভেরি ব্যাড কম্বিনেশন। এবার আমি জানলাম না, আমি শুধু জানলাম যে আমার কম্বিনেশন 46, তো আমি সেই অনুযায়ী খুব খুশি, আমি 46-এর ভাইব্রেশন, মানে আমি জানলাম আমি 1-এর ভাইব্রেশন পাচ্ছি। আমি জানলামই না যে আমার ফার্স্ট নেম 26-এ আসছে, যেটা আমাকে সমস্যা দিচ্ছে। এই প্যারামিটারগুলো নেমের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়। তো নেমের ক্ষেত্রে কি কি প্যারামিটার অ্যাপ্লিকেবল হয় একটু বলে রাখি, যারা নিজেরা বাড়িতে একটু ট্রাই করবেন, এইগুলোকে একটু মেলানোর চেষ্টা করবেন, আরও তো নিউমারোলজিস্টরা আছেনই। তো যে প্যারামিটারগুলো প্রথমেই দেখতে হবে যে আমার নাম কোন লেটার দিয়ে স্টার্ট হচ্ছে। বাই চান্স আমার নেম শুরু হয়ে গেল আমার অ্যান্টি লেটার দিয়ে, এবার এই অ্যান্টি লেটার ব্যাপারটা বুঝবো কী করে? ডেট অফ বার্থ। যখনই আমি নেমে আসবো তখন ডেট অফ বার্থের সঙ্গে আমাকে ডেট অফ বার্থকে কনসিডার করতে হবে। আমার ডেট অফ বার্থে আমার মূলাঙ্ক কী আছে, আমার ভাগ্যাঙ্ক কী আছে, বা কোন নাম্বারের প্রভাব কী আছে সেটাকে কনসিডার করতে হবে। সেই কনসিডারেশনটা নিয়ে তারপর আমি নেমের দিকে আসবো, যে কোন নেম নাম্বার আমাকে হেল্প করতে পারে। আমরা যখন নেমকে কনসিডার করব, প্রথমেই শুরু হবে ফার্স্ট লেটার দিয়ে, তারপরেই শুরু হবে আমার ফার্স্ট নেমের মধ্যে ফার্স্ট ভাওয়েল কি আছে, আমার ফার্স্ট নেমকে কনসিডার করতে হবে, সেখান থেকে আমি কত নাম্বার পাচ্ছি। তারপর আমি ফুল নেম, মানে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম অর্থাৎ সার নেম, কারোর যদি মিডল নেম থাকে তাহলে মিডল নেমও, টোটাল নেম নাম্বারকে কনসিডার করতে হবে। তারপর টোটাল নেমের মধ্যে যতগুলো ভাওয়েলস আছে, মানে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, সেই সমস্ত ভাওয়েলসগুলোকে কনসিডার করতে হবে যে সেই ভাওয়েলসগুলো অ্যাড করলে, মানে ভাওয়েলের নাম্বারগুলো অ্যাড করলে কত নাম্বার পাচ্ছি। আবার একইভাবে আমার পুরো নামের মধ্যে যে কনসোনেন্টগুলো আছে সেইগুলো অ্যাড করলে আমি কত নাম্বার পাচ্ছি। এগুলোর এক একটা নাম আছে, যেমন ভাওয়েল থেকে যে নাম্বার আসে তাকে সো লার্জ নাম্বার বলা হয়, যেটা সমস্ত কনসোনেন্টকে অ্যাড করে আসে তাকে পার্সোনালিটি নাম্বার বলা হয়। এই সমস্ত নাম্বারগুলো আমাদের লাইফের ওপর ইম্প্যাক্ট ফেলে, এবং যখন আমরা নেমকে অ্যাজ আ নিউমারোলজিস্ট আমরা যখন নেমকে দেখি, নতুন নেমকে তৈরি করি, তখন এই সমস্ত প্যারামিটার্সগুলোকে কিন্তু আমরা একের পর এক দেখতে শুরু করি, এবং সেখান থেকেই কিন্তু রেজাল্ট আসে। মানে শুধু আমি একটা নাম্বারকে কনসিডার করলাম তাহলেই যে সেখান থেকে রেজাল্ট আসবে তা কিন্তু না। এবং তার সাথে আর একটা জিনিস যেটা খুব ভাইটাল, সেটা আমি একটু বলে রাখি সংক্ষেপে। যদি আমি শ্যালডিয়ানে যাই, পাইথাগোরিয়ানে যদি করি তাহলে 1 to 9 এখানেই হয়ে গেল, এর বাইরে আর কোনো আর স্টোরি নেই। কিন্তু যখন শ্যালডিয়ানে আসবো তখন কিন্তু এই ব্যাক স্টোরিটা খুব ভাইটাল, যে কোন নাম্বার থেকে আসছে। তো কয়েকটা নাম্বার আমি বলবো যে নাম্বারগুলো খুব লাকি নেম নাম্বার হতে পারে, যেরকম ধরুন 23, 24, 37, 46 বা 42, এই নাম্বারগুলো ভীষণ লাকি নেম নাম্বার। 55, এই নাম্বারগুলো আমাদেরকে লাক ফেভার করায়। এগুলোর কম্বিনেশন আপনি 156কে বেশি মাত্রায় দেখতে পাবেন। তাহলে যদি প্রশ্ন করেন তাহলে অন্যান্য নাম্বারগুলো সেগুলোর কি হবে? যেরকম 156 আমরা খুব কম্পার্টেবল নেম নাম্বার হিসেবে নিতে পারি যে কোনো ডেট অফ বার্থের ক্ষেত্রে। তারপরে যে নাম্বারটা আসবে 156-এর পরে, সেটা হচ্ছে 3 and 9। সেটা ডিপেন্ড করবে আমার সাথে অন্যান্য আর কি নাম্বারের প্রভাব আছে তার ওপরে এই 3 নেম নাম্বার অথবা 9 নেম নাম্বারের প্রভাবটা নির্ভর করে। কারণ অনেক সাকসেসফুল মানুষ 3 নেম নাম্বারে আছে, আমরা একটু বাদে আলোচনা করব, এবং অনেক মানুষজন 9 নেম নাম্বারেও আছে। তো সেগুলোর সাকসেস ডিপেন্ড করে আশেপাশের নাম্বারের কম্প্যাটিবিলিটির ওপর। যে নাম্বার থেকে আপনাকে সাবধান থাকতে হবে নেম নাম্বার, সেটা হলো 2, 4, 7 এবং 8, যার মধ্যে 4 এবং 8কে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। যদি কারুর ফার্স্ট নেম 4-এ আসে অথবা টোটাল নেম 4-এ আসে, কনসিডার করতে হবে এই নেমকে। আর যদি কারুর ফার্স্ট নেম 8-এ আসে অথবা টোটাল নেম 8-এ আসে, তাহলেও এই নেম কিন্তু আপনাকে কনসিডার করতে হবে, কারণ এই নেমের থেকে অনেক রকম সমস্যা আসে। যেরকম 4 নাম্বারটার থেকে যে সমস্যাগুলো আসে, এটা রাইজ করিয়ে ফল করায়, বিভিন্ন লিগাল সমস্যায় 4 নাম্বার নিয়ে যায়। নীরব মোদির যদি আমি এক্সাম্পল নেই, পিএনবি স্ক্যামে উনি জড়িত, আজও হয়তো উনি সেটাতে জড়িয়ে আছেন। ওনার নেম নাম্বার 4-এ আসে, নীরব মোদি। আমি যদি কিছুদিন আগে দিল্লিতে ইলেকশন হলো, অরবিন্দ কেজরিওয়ালের যদি আমি নেম নাম্বার নেই, 4-এ আসে। পলিটিক্যাল রাইজ এবং তারপর পলিটিক্যাল ফল, যেটা রাইজ অ্যান্ড ফলের নাম্বার। আমি যদি একজন খুব রিসেন্টলি একজন অ্যাক্টরের কথা মনে পড়ছে, যার হঠাৎ করে একটা নিজের বাড়িতেই তার উপর একটা আত্মঘাতী হামলা হয়,
বলিউড অ্যাক্টরের নাম আমি মনে পড়ছে এই মুহূর্তে, সাইফ আলি খান, নেম নাম্বার 4-এ আসে। 4-এর সঙ্গে এই রকম নানান সমস্যা ভীষণভাবে জড়িয়ে থাকে। সেই জন্য ডেট অফ বার্থে 4 যতটা না প্রবলেম দেয়, অনেকে এটা মানে একটা মিথ, আমার ডেট অফ বার্থ 4, আমার ডেট অফ বার্থ 8, তাহলে কি হবে? 4 বা 8 ডেট অফ বার্থের মানুষজন অনেক কিছু করতে পারবে, কিন্তু নেম নাম্বার যদি আপনার একবার 4 অথবা 8-এ চলে আসে, তাহলে কিন্তু সেখান থেকে অনেক সমস্যা কিন্তু আসে। সেখানেই নেম কারেকশন বা ইত্যাদির প্রয়োজনীয়তা আছে, যেটা আমরা আলোচনা করবো এরপর। তো এই নাম্বারগুলো সম্পর্কে আমাদের অ্যাওয়্যার থাকা অত্যন্ত জরুরি। এবং আমাদের নেম, যেটা বললাম যে সাবকনশিয়াস লেভেলকে হিট করে, তো যখন আমার মাইন্ডে সেই পজিটিভিটিটা চলে আসে, একটা ভালো নেম ভাইব্রেশন, ওয়ারাজ ভালো নেম ভাইব্রেশন বলতে আমি ভালো নেম নাম্বার বলছি, সেই নেম নাম্বার যখন আমার মাইন্ডে সেই পজিটিভিটিটা আনে, আমরা কিন্তু আমাদের লাইফেও সেই পজিটিভিটিটা দেখতে পারি, এবং সেখান থেকেই একটা গুড নেম ভাইব্রেশন একটা ভালো লাইফের দিকে আমাদেরকে নিয়ে যায়। আপনার ডেট অফ বার্থ যাই হোক না কেন, নেমের মধ্যে পাওয়ার আছে যেটা আপনার লাইফকে উন্নতির দিকে নিয়ে যেতে পারে। তাহলে তো বাচ্চাদেরও, মানে নিউবর্ন বেবিদেরও তো নাম এইভাবে ডিসাইড করাটা বেটার। অবশ্যই, মানে আমি শান্তদীপ এটা তোমাকে বলবো যে আমি যখন নিউমারোলজি প্র্যাকটিস শুরু করেছিলাম, আজ থেকে প্রায় 10 বছর আগে বলতে পারো, তারও বেশি সময় আগে, সেই সময় কিন্তু নিউমারোলজি অতটা প্রচার ছিল না। আজ ধরো নিউমারোলজিকে অনেকেই জানছে, এবং এই জন্য তোমাদের এই প্ল্যাটফর্মকে অনেক ধন্যবাদ। পডকাস্টের কারণে আজকে অনেকেই কিন্তু অ্যানালিসিস শুনছেন, আমরা আসতে পারছি, অনেকের কাছে সাবজেক্টটাকে তুলে ধরছি। কিন্তু আগে একটা সময় ছিল যখন কিন্তু এই সাবজেক্টটা অতটা জানতো না, অতটা মানে অনেকটাই মানুষজন জানতেন না। তো সেই সময় আমার কাছে ক্লায়েন্ট বলতে কিন্তু মানুষজন সমস্যা নিয়েই আসতেন যারা নিউমারোলজিকে জানতেন। বেবি নেমের ক্ষেত্রে আমি কিন্তু সেরকমভাবে তখন অতটা রেসপন্স পেতাম না। কিন্তু আজ কিন্তু সেই জায়গাটায়, আজ থেকে 10 বছর বাদে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, অনেক মা বাবারাই কিন্তু খুব সচেতন, এবং তারা কিন্তু তাদের বাচ্চার নামকরণ কিন্তু নিউমারোলজি মেনেই করেন। এবং আমি তো বলবো যে এটা করা উচিত। যেখানে এত ভালো একটা সাবজেক্টের ব্লেসিং আমাদের আছে, তাহলে কেন আমরা অকারণে এই ব্লেসিংটা নেব না? ভালো একটা নেম নাম্বার আমাদের জীবনকে সুন্দর করতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে ভালো নেম নাম্বার তাদের হেলথকে ভালো রাখে। তারা যখন তাদের লাইফে স্কুলিং শুরু করে, স্কুলে তারা খুব ভালো এনভায়রনমেন্ট পায়, তারা তাদের টিচারদের থেকে, ফ্রেন্ডসদের থেকে সেই সহযোগিতা পায়। এবং ভালো নেম নাম্বার, বাচ্চার ভালো নেম নাম্বার তাদের মা বাবার জীবনকেও সুন্দর করে। সেই জন্য আমি বলবো যে বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই বেবি নেম অবশ্যই আপনারা কিন্তু মানে নিউমারোলজি মেনেই আপনার পছন্দের নাম রাখুন। এক্ষেত্রে আর একটা জিনিস বলে রাখবো, যে এটা বলা হয়, মানে মেটাফিজিক্যালি বলা হয় যে সোল তার নিজের নাম নিজেই চয়েস করে, যাতে সে তার জার্নিটা খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। এবং সোল যখন নিজের নাম নিজে চয়েস করে, সোল তো আর নিজে বলতে পারে না, বেবি তো বলতে পারবে না যে আমাকে এই নামটা দাও। এটা ইনটুইশনে আসে, সাধারণত মায়ের ইনটুইশনে একটা নাম আসে যে সে তার সন্তানকে এই নামটা দিতে চায়। তো আমি বেবি নেমের ক্ষেত্রে যখন সিলেকশন প্রসেস হয়, আমি কিন্তু প্রথমেই মাকে জিজ্ঞাসা করি আপনার কোন নেম পছন্দ, কারণ সোলের সঙ্গে মায়ের যে কানেকশন সেটা কিন্তু সব থেকে বেশি। তো যখন আপনারা বাচ্চার জন্য নেম সিলেক্ট করবেন, তখন মায়ের প্রায়োরিটি কিন্তু সবার আগে থাকবে। তারপরে অবশ্যই যারা অন্যান্যরা আছেন, বাবা আছেন, বাড়ির যারা আছেন, যারা খুব কানেক্টেড বাচ্চার সঙ্গে, সেখান থেকেই কিন্তু সেই ইনটুইশনে বাচ্চা মানে সোল কিন্তু তার সঠিক নামটা নেয়। তো যেহেতু মায়ের ইনটুইশনে প্রথম নেম আসে, এবং আমাদের নিউমারোলজিস্টদের কাজ হচ্ছে স্পেলিংটাকে ঠিক করে দেওয়া। নামটা আমাদের দিয়ে দেন হচ্ছেন গিয়ে পেরেন্টসরাই, কিন্তু আমরা নিউমারোলজিস্টরা কী করি, স্পেলিংটাকে ঠিক করি। এবং তারপরেও আর একটা জিনিস আমরা বলে দিতে পারি, যেটা হচ্ছে, যেটা বললাম যে ফার্স্ট লেটার খুব গুরুত্বপূর্ণ, যে আপনি অ্যান্টি লেটারে আপনার নাম কিন্তু বাচ্চার নাম সিলেক্ট করবে না, সেটা বাচ্চার ডেট অফ বার্থ অনুযায়ী কনসিডার হবে যে বাচ্চার জন্য কোন লেটার দিয়ে নাম শুরু করলে ভালো হবে, আর কোন লেটার ফার্স্ট নেমে থাকবে না। কারণ লাস্ট নেম দেখুন ওটা তো ফিক্সড, আমাদের লাস্ট নেম ফিক্সড আছে। তো আমাদের লাইফের ম্যাক্সিমামটা গভর্ন করে কিন্তু আমাদের ফার্স্ট নেম। লাস্ট নেম থেকে সাধারণত হেরিডিটারি ব্যাপারটা আসে। ধরুন একটা জিনিস খেয়াল করে দেখবেন যে এদের ফ্যামিলিতে অনেকেই ডাক্তার, মানে এর দাদু হয়তো ডাক্তার, এর বাবা হয়তো ডাক্তার, এও হয়তো ডাক্তার। এই যে
পরপর একটা ফ্যামিলি পরম্পরা, এটা কিন্তু এই পরম্পরাটা বা ঘরানাটা তৈরি করে আমাদের সারনেমের ইম্প্যাক্ট। আর আমাদের যে ফার্স্ট নেম সেটা আমাদের লাইফের নিজস্ব অনেক কিছু দিককে কিন্তু গভর্ন করে। এই জন্য যখন নেমের ক্যালকুলেশন হবে তখন ফার্স্ট নেম অবশ্যই গুরুত্ব দিতে হবে। শুধু ফুল নেমকে আপনি দেখে নিলেন ভালো নাম্বার, কিন্তু ফার্স্ট নেম জানলেন না যে কোন নাম্বার থেকে আসছে, সেটা কিন্তু সম্পূর্ণ ভুল হবে। এই ব্যাপারটা আমি অ্যাওয়্যার কেন করছি, কারণ আজকাল আমি দেখি যে অনেকেই নিজেরাই নেম ক্যালকুলেশন করে ফেলছেন। ভালো, নিউমারোলজি শুধু নিউমারোলজিস্টদের কাছে কেন সীমাবদ্ধ থাকবে? এত ভালো একটা সাবজেক্ট সবার জানা উচিত। এটা প্রথমেই আজকে আমি বললাম যে এটা একটা ল্যাঙ্গুয়েজ, এটা সবার শেখা উচিত, কিন্তু সেটাকে প্রপার ওয়েতে জানা উচিত। কারণ সেখানে যদি ভুল হয়ে যায় তাহলে সেখান থেকে আপনি রেজাল্ট পাবেন না, আর রেজাল্ট না পেলেই তখন দায়টা চলে আসবে সাবজেক্টের ওপর যে নিউমারোলজি দিয়ে কিছুই হলো না। তো এই জায়গাটা অ্যাওয়্যার করার জন্যই আমি এটা বলতে চাই যে দুটো দিককেই গুরুত্ব দিয়ে করুন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই ভালো রেজাল্ট আসবে নাম থেকে। আর একটা যে বিষয় হয় সেটা মানে এখন মানুষ বিজনেস করতে চাইছে। হ্যাঁ, মানে আগেকার মতো নেই যে চাকরি শুধু করবো, আর চাকরি বাকরির যা অবস্থা, বিজনেস করা মানে প্রেফার করছে মানুষ। তো বিজনেসের ক্ষেত্রেও নিউমারোলজির কতটা গুরুত্বপূর্ণ, মানে নাম রাখা বিজনেসের, তারপর বিজনেসের যে লোগোটা হবে তার কালার চুজ করা, এগুলোও কি নিউমারোলজি দিয়ে মানে হিসেবটা করা উচিত? হিসেব বা কাউন্টিং যেটাকে বলে, বা নাম সিলেকশন, এটা কি করা উচিত? ভীষণভাবে। এক্ষেত্রে আমি আপনাকে বেশ কিছু কেস স্টাডিজ বলবো এবং সেইভাবে আমি দর্শকদের সামনে এটা তুলে ধরতে চাই যে যেরকম আমাদের নিজেদের নাম সেটা আমাদের নিউমারোলজি মেনে করা উচিত, বা আমাদের বেবি নেম হলো, ঠিক একইভাবে বিজনেস নেম কিন্তু ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ। একটা বিজনেসের রাইজ এবং ফল, এই যে ব্যাপারটা, সেটা তার নামের ওপর অধিকাংশটাই নির্ভরশীল। তো আমি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, যেরকমভাবে নাম আমাদের লাইফকে 60 to 70% গভর্ন করে আমাদের লাইফের সাকসেসে, আমাদের বিজনেস সাকসেসেও কিন্তু নাম ইকুয়ালি গুরুত্বপূর্ণ। বিজনেস নেমের ক্ষেত্রে আমি যদি যাই, তাহলে আমি প্রথম যে 3টে নাম্বারকে নেব, 1, 5 and 6। এই নাম্বারগুলো যদি আপনাদের বিজনেস নেম এই নাম্বারগুলোতে আসে, সেটা আপনাদের বিজনেসকে ভীষণ রকমভাবে সাকসেস পেতে হেল্প করে। এবং তারপরে অন্যান্য যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো ডিপেন্ড করে তার আশেপাশে কী নাম্বার আছে তার ওপর, আর নেচার অফ বিজনেসের ওপর। তো আমি যদি 1 নাম্বারের একটা এক্সাম্পল নিই, একটা কেস স্টাডি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা বাঙালিরা খাদ্যরসিক, আমরা তো খেতে খুব ভালোবাসি, আর আজকালকার দিনে আমাদের বাঙালিদের ফুড হ্যাবিটও কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। আমরা এখন অনেক বেশি ফাস্ট ফুড আমরা কিন্তু পছন্দ করি। তো আমরা যদি ফাস্ট ফুডের এই দিকটায় আসি, তাহলে আমি যদি মোমোর কথা বলি, তাহলে কার কথা আমাদের প্রথম মনে পড়ছে? ওয়াও মোমো। ওয়াও মোমো এই যে চেনটা, এটা আজকে বলা হয় যে এটা ফাস্ট গ্রোয়িং একটা ফুড চেনে পরিণত হয়েছে। ওয়াও মোমো হচ্ছে ফাস্টেস্ট গ্রোয়িং কিউএসবি, মানে কুইক সার্ভিস রেস্টুরেন্ট, এবং তার যে পপুলারিটি, তার যে বিস্তার, আমি যদি তার নামের দিকটাই আসি, প্রথমে আমি ওয়াও নামটার দিকে যাব। শেলডিয়ানে এই ওয়াও 1 নাম্বার নেয়, 19 থেকে 1 আসে। আর যদি ওয়াও মোমো আমি টোটাল ধরি, তাহলে আমার এখানে 5 নাম্বার আসে। 1 নাম্বার যে কোনো জিনিসকে শুরু করতে সাহায্য করে, মানে স্টার্ট আপের জন্য 1 খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা ওয়াও মোমোর হিস্ট্রি দেখি, আমরা দেখব যে 2জন সেন্ট জেভিয়ার্সের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, তারা এই ওয়াও মোমোকে আউট অফ প্যাশন তৈরি করেছিল। আর আজকে সেই ওয়াও মোমো, ওয়াও চায়না, ওয়াও কুলফি, এই যে বিভিন্ন দিকে তার বিস্তার এবং বিভিন্ন জায়গায় আমি তার আউটলেট দেখতে পারি, এটা কিন্তু ওয়াও মোমো টোটাল করলে যে 5 নাম্বার আসে, যে 5 নাম্বার আমাদেরকে ফাস্ট গ্রোথে হেল্প করে, তার একটা বেনিফিট। মানে ওয়াও মোমো এই ব্র্যান্ডের মধ্যে 2টো নেমের গুরুত্ব, মানে 2টো নাম্বারের গুরুত্ব, একদিকে 1 আর একদিকে 5। আর আজকে ওয়াও মোমো যার পপুলারিটি, যার সাকসেস, সেটা তো আর বলার অপেক্ষাই রাখে না। ঠিক ওয়াও মোমোর সাথে সাথে যদি ফাস্ট ফুডের দিকেই থাকি, তাহলে বাচ্চা থেকে বড় সবারই আর একটা খাবার খুব ভালো লাগে, সেটা হচ্ছে গিয়ে পিৎজা। এবং সেখানে ডমিনোস পিৎজার নামটা খুব মনে পড়ছে। ডমিনোস পিৎজা সেও 1 নাম্বারে আসছে। তো এই নাম্বারের প্রভাব একটা ব্র্যান্ডকে সাকসেসফুল হতে ভীষণ রকমভাবে সাহায্য করে। এবার যদি আমি 5 নাম্বারে আসি,
সোনা গয়না পড়তে কার না ভালো লাগে, সবাই পছন্দ করি। শুধু এটা পছন্দের জায়গা না, এটা ভালো ইনভেস্টমেন্টেরও জায়গা। তো আমরা যদি এই ব্র্যান্ডের দিকে তাকাই, গোল্ডের যে আমাদের যারা রয়েছেন, আমার আশেপাশের আমি এক্সাম্পল নেব, দূরের কাউকে নেব না, আমরা কাদেরকে দেখতে পাই? পিসি চন্দ্রকে দেখতে পাই, সেনকোকে দেখতে পাই, আরও অনেকেই আছেন। তো আমার এই মুহূর্তে দুটো ব্র্যান্ডের কথা এই মুহূর্তে মনে পড়ছে, এবং এদের যদি নেম নাম্বার দেখি, এদের প্রত্যেকের নেম নাম্বার 5-এ আসে, যে 5কে বিজনেসে ওয়ান অফ দ্য লাকিয়েস্ট নাম্বার হিসেবে মানা হয়। এবং কোথাও না কোথাও বিজনেসকে সাকসেসফুল করতে 5-এর একটা খুব বড় রোল থাকে। এবং তার সঙ্গে আমি যদি একটু অন্যদিকে যাই, ধরুন আজকাল আমরা প্রচুর ক্যাব ইউজ করি, র্যাপিডো 5 নম্বরে আসে। তো এই যে বিভিন্ন ব্র্যান্ড যারা সাকসেসফুল, আমি বলবো না যে ব্র্যান্ড সাকসেসফুল হতে যারা হয়েছে তারা প্রত্যেকেই নিউমারোলজি মেনেই তাদের নাম লিখেছে, তা কিন্তু না। কিন্তু সাকসেসের পেছনে লাকি একটা নাম্বার অবশ্যই থাকবে, এটা আপনি মানুন আর নাই মানুন। নিউমারোলজি সব সাকসেসফুল ব্র্যান্ডই নিউমারোলজি মেনে নামকরণ করেনি বা করছে না বা করবে না। কিন্তু যদি সেই ব্র্যান্ড সাকসেসফুল হয়, তার পেছনে সাকসেসফুল একটা নাম্বারের কম্বিনেশন থাকতেই হবে। এটা আমার রিসার্চ, আমি এটা নিয়ে ক্রমাগত রিসার্চ করি এবং দেখি যে ব্র্যান্ড আজকে সাকসেসফুল তার পেছনে কি কোনো নাম্বারের প্রভাব আদৌ আছে? 99% কেসে কিন্তু দেখা যায় হ্যাঁ, একটা লাকি নাম্বার কিন্তু থাকতেই হবে, কোনো না কোনোভাবে আছে। 1-5-এর পরেই আসে 6। আমরা যদি 6-এ আসি, আমি একটু আগে র্যাপিডোর এক্সাম্পল নিলাম, তারপরে আমি বলতে পারি ধরুন উবের 6 নম্বরে আসে। আমরা উবেরকে কোন জায়গায় আজকে দেখছি, এটাও একটা স্টার্ট আপ ছিল একসময়, আজকে উবের কোন জায়গায় এসছে। নতুন আর একটা অ্যাপও এখন দেখতে পাই, ইনড্রাইভ, সেও 6 নম্বরে আছে। আমরা যদি এবারে একটু ড্রেসের দিকে যাই, বিবা 6 নম্বরে। এই ব্র্যান্ডগুলো খুব সাকসেসফুল ব্র্যান্ড, সব জায়গায় আপনি দেখতে পাবেন। ডাব্লিউ, ফিমেল ড্রেসের এরা তৈরি করে, ফিমেল অ্যাপারেলের ব্র্যান্ড, সাকসেসফুল, 6 নম্বরে আসে। তো এই যে নাম্বারস 1, 5, 6 বিভিন্ন দিকে আমাদেরকে সাকসেস দেয়। এবার হয়তো আপনি জিজ্ঞাসা করবেন তাহলে অন্যান্য নাম্বারসগুলো কি হবে? সবাই তো আর 1, 5, 6-এ নেই, অন্যান্য নাম্বারেও আছে। তাহলে সেইগুলো কি, তার কি অ্যানালিসিস? তো সেখানে আমি 2 নাম্বারটাকে কিন্তু একটু ব্যাকে রাখবো। যদি আপনার বিজনেস নেম 2-তে আসে, কারণ আমি আগেও যখন আলোচনা করেছিলাম 2 কুইক মানি গেন করায় না, তো বিজনেসেও যদি 2 নাম্বার আসে তাহলে সেটা কিন্তু রাইজ করিয়ে অনেক সময় ফল করায়। এক্সাম্পল বিগ বাজার, আগে বিগ বাজার ব্র্যান্ডটা কত সাকসেসফুল ছিল, এখন আপনি বিগ বাজারকে দেখতে পান না, রাইজ করিয়ে ফল। তারপর 2-তে আসছে টাপারওয়্যার, প্লাস্টিক কন্টেনার তৈরি করতো টাপারওয়্যার গত বছর ব্যাংকরাপ্ট কোম্পানি হয়ে গেছে, নাম্বার 2-তে আসে। এরা একসময় কিন্তু খুব মার্কেটে দারুণ এরা কিন্তু কাজ করেছে, কিন্তু তারপর এরা সেই সাস্টেন করতে পারেনি। নেম নাম্বারের একটা প্রভাব কিন্তু থাকে। এবার যদি আমরা 4-এ চলে আসি, এই 4 নাম্বারটাও কিন্তু, যেটা নেম নাম্বারের ক্ষেত্রে বললাম রাইজ করিয়ে ফল করিয়ে দেয়, বিজনেসের ক্ষেত্রেও 4 নাম্বার রাইজ করিয়ে ফল করিয়ে দেয়। আমি যদি এখন একটা এক্সাম্পল নিই, বাইজুস একটা সময় আপনি জানেন যে, আমরা সবাই জানি যে অনলাইন লার্নিংয়ে রেভলিউশন নিয়ে এসেছিল। সেই বাইজুস কিন্তু আজকে কত সমস্যায় জর্জরিত। বাইজুসের যে নেম নাম্বার 13-এ আসে। ওয়ারাজ আপনি যদি রোলেক্সকে দেখেন, বাইজুস 13 থেকে 4, এই ব্যাপারটা খুব বোঝার ব্যাপার যে বিজনেসে কিভাবে নেমের প্রভাব কিভাবে খেলা করছে বিজনেসের মধ্যে। বাইজুস 4-এ আসছে, 13 থেকে 4 আসছে, বাইজুস রাইজ হয়ে ফল। কিন্তু আমি যদি রোলেক্সকে নিই, আপনার অনেকেই বাড়িতে এখন ক্যালকুলেশন করে হয়তো দেখবেন রোলেক্সও 4-এ আসছে, কিন্তু রোলেক্স কি ফল করলো না, কারণ রোলেক্স 22 থেকে 4-এ এসছে। এই 22 মাস্টার নাম্বার, যেটা অ্যাডেড অ্যাডভান্টেজ দিচ্ছে। এছাড়া সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, যে রোলেক্স কেন দাঁড়ালো, কেন বাইজুস ফেল করে গেল, রোলেক্স যে কাজটা করছে, রোলেক্স হচ্ছে রিস্টওয়াচ বানাচ্ছে, এবং আমরা অনেকেই জানি যে রোলেক্স যে রিস্টওয়াচ বানায় সেটা হ্যান্ড অ্যাসেম্বলড, অনেক কম্পোনেন্টস এদের হ্যান্ড অ্যাসেম্বলড থাকে। 4 এমন একটা নাম্বার যেটা যে কাজগুলোর মধ্যে হাতের ব্যাপার থাকে, হ্যান্ড মুভমেন্টের, হ্যান্ডের যেখানে ইনভলভমেন্ট থাকে, সেই কাজগুলোকে সাকসেসফুল করায়।
এটা থিওরিতে জানতাম, কিন্তু যখন রিসার্চ করেছি তখন দেখেছি যে রোলেক্স কিন্তু ভীষণ সাকসেসফুল, সে কিন্তু এই 22 নাম্বারটা নিয়েই সাকসেসফুল। এখানে আর একটা জিনিসও বলবো যে রোলেক্সও নানান রকম ইনোভেশন করে, তো ইনোভেশনটাও দরকার, তারাও অনেক কিছু অ্যাড অন করে, অনেক এলিমেন্ট অ্যাড অন করে, সেটা পরে আলোচনা করব কি কি এলিমেন্ট রোলেক্স অ্যাড অন করে তার সেলকে আরও হাই করেছে, সেগুলো পরে আলোচনা করব। কিন্তু এই যে ব্যাপারটা, যে এখান থেকে একটা বিষয় উঠে এলো যে আপনার বিজনেস, যে সেগমেন্টে আপনি বিজনেস করছেন সেই সেগমেন্টের ওপরেও কিন্তু নাম্বারটা ভ্যারি করে। 156 একটা জেনারেল নাম্বার বললাম এবং অনেকগুলো এক্সাম্পলও দিলাম, তার বাইরেও অনেক নেম নাম্বার আছে যেটা বিজনেস টু বিজনেস ভ্যারি করবে এবং সেই অনুযায়ী আপনাকে সাকসেসটা দেবে। এই যে আমি 13-এর কথাটা বললাম, আর একটা এক্সাম্পল আমি এখানে একটা কেস স্টাডি আপনাদের বলবো। নির্মা ওয়াশিং পাউডারের কথা আমরা জানি, এখনকার দিনে হয়তো অনেকে জানে না, কিন্তু কারণ এখন নির্মাকে আমরা সেই জায়গায় দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা ছোটোবেলায় নির্মাকে কিন্তু দেখেছি। নির্মার একটা জিঙ্গল খুব ফেমাস ছিল। সেই নির্মা যখন আসলো তখন সেটা রীতিমতো একটা রেভলিউশন তৈরি করেছিল এই ওয়াশিং পাউডারের ইন্ডাস্ট্রিতে, এবং তার যিনি আবিষ্কার করেছিলেন ডক্টর কারসানভাই প্যাটেল, যিনি একজন কেমিস্ট ছিলেন, একজন ল্যাব টেকনিশিয়ান ছিলেন। 1969-এ নির্মাকে উনি আনেন। উনি ওনার অফিস যাওয়ার পথে নির্মাকে ডোর টু ডোর নির্মাকে উনি সেল করতেন। সেইখান থেকে নির্মা 1985-এর মধ্যে এমন একটা জায়গায় চলে আসলো যেখানে রীতিমতো ডিটারজেন্ট একটা ওয়ার্ড শুরু হয়ে গেল কার সাথে? সার্ফের সাথে। কারণ সার্ফ সেই সময় অলরেডি একটা ডমিনেন্ট একটা জায়গা, সেখানে নির্মাও চলে আসলো এবং ইকুয়াল যেটা তৈরি করেছিল ডক্টর কারসানভাই প্যাটেল এবং ডোর টু ডোর উনি সার্ভ করতেন, সেখান থেকে সেটা একটা ইন্ডাস্ট্রির আকার নিল বাই 1985। এবং নির্মা অনেকের ঘরে ঘরে নির্মা প্রচলিত একটা নাম, যেখানে সার্ফও প্রচলিত। আমি যদি নির্মার এবারে নেম নাম্বার দেখি এবং আজকে নির্মা কোথায় আছে আর আজকে সার্ফ কোথায় আছে, সার্ফ একটা $1 বিলিয়ন কোম্পানি আজকের ডেটে, এবং সার্ফের অনেক ধরনের প্রোডাক্ট আমরা দেখতে পাই সার্ফের। কেন? নেম নাম্বার। নির্মাকে আজ আমরা কিন্তু সেই জায়গায় দেখতে পাই না। নির্মার নেম নাম্বার 13-এ আসে, আর সার্ফের নেম নাম্বার 19 থেকে 1-এ আসে। এই যে তফাৎটা হয়ে গেল, নেম নাম্বার 13 নেম নাম্বার অলওয়েজ রাইজ করিয়ে ফল করায়, আর 1 নাম্বার একটা জিনিসকে স্টেডি ওয়েতে নিয়ে যেতে হেল্প করে, এবং তার সাথে থাকে যে বিজনেস করছে সেই ওনারেরও নেম ভাইব্রেশন। ডক্টর কারসানভাই প্যাটেল, ওনার যে নেম ভাইব্রেশন, নেম যে নাম্বার, সেটা 44, which is very tough number. 44 নাম্বারকে হ্যান্ডেল করা ইজ নট সো ইজি। 44 থেকে 8 নাম্বার আসছে, এবং 8 and 4 আমরা অনেক ক্ষেত্রে জানি একে অন্যের অ্যান্টি, এবং ওনার যে প্রোডাক্ট নির্মা সেই যে কোম্পানি সেটা 4-এ আসছে, উইচ ইজ অ্যান্টি। তো অনেকভাবে আমরা জিনিসগুলো বিচার করি যে যখন বিজনেস নেম আপনি সিলেক্ট করবেন সেখানে নেম নাম্বার এতটাই গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করবে। এবং তারপরে আসবে লোগো। আপনি যখন বিজনেস নেম তৈরি করলেন কিন্তু কোনো লোগো দিলেন না, কি মিস করলেন? লোগো অ্যাকচুয়ালি, লোগোকে কি বলা হয়? সিগনেচার অফ ইউর বিজনেস। আপনার বিজনেসের সিগনেচার হচ্ছে আপনার লোগো। সেই লোগোকে যদি সঠিকভাবে আপনি কাজে না লাগান তাহলে কিন্তু আপনার বিজনেসকে সেই মাইলেজ দেবে না। আমি লোগোর ব্যাপারে একটা কেস স্টাডি আপনাদের সামনে তুলে ধরতে চাই, সেটা হচ্ছে মাহিন্দ্রা XUV 700। লোগোটা খেয়াল করেছেন আপনারা? টুইন পিক, সামনে জল করছে টুইন পিক লোগো। তো 2021-এ মাহিন্দ্রা যখন তার এসইউভি পোর্টফোলিওটাকে চেঞ্জ করলো উইথ দিস টুইন পিক লোগো, তার আগে তার এসইউভি সেগমেন্টের সাকসেস আর আজকের ডেটে এসে মাহিন্দ্রার এসইউভি সেগমেন্টের যে সাকসেস সেটা কিন্তু অনেক তফাৎ। লোগো আমাদের বিজনেসকে স্কেল আপ করতে কিন্তু ভীষণ রকমভাবে হেল্প করে। তো যারা আপনারা বিজনেসের লোগোটাকে ইউজ করছেন না, আমার রিকোয়েস্ট থাকবে যে বিজনেসের নেম নাম্বার যেরকম আপনারা সঠিক দেবেন, তার সাথে সাথে লোগোকে অবশ্যই অ্যাডাপ্ট করবেন। তো আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে যারা বিজনেস করছেন, কারণ অনেক আশা নিয়ে তো আমরা বিজনেস করি, আমরা তো কেউই চাই না যে আমরা বিজনেসে ফেল করি, আমরা সবাই চাই বিজনেসে সাকসেসফুল হই। সেই সাকসেসফুল বিজনেসের প্রথম স্টেপই হবে সঠিক নেমের ভাইব্রেশন।
আর সেখানে যদি আপনি ভুল করে ফেলেন তাহলে কিন্তু মুশকিল, কারণ এখানে একজন নিউমারোলজিস্টের হেল্প নেওয়া একান্তই দরকার, কারণ একটাই নেম নাম্বার কোথাও সাকসেস কোথাও ফেল করিয়ে দিচ্ছে। আমি আর একটাই লাস্ট একটা এক্সাম্পল নেব এই বিষয়ে, যে কোথাও সাকসেস আর কোথাও ফেল হয়ে যাচ্ছে। 8 নেম নাম্বার, আমরা সবাই এমনি 8কে ভয় পাই, কারণ স্যাটার্নের নাম্বার। 8 নাম্বার সমস্ত বিজনেসে কিন্তু যায় না, কোনো বিজনেসে 8 নাম্বারকে নিয়েই সে আজকে রাজা, ডমিনেন্ট। বাটা, আমরা লেদার শুতে বাটার কথা তো আগে আদি অনন্তকাল ধরে সে চলে আসছে। বাটার কিন্তু আমি যদি শেলডিয়ানে দেখি নেম নাম্বার 8। এবার স্যাটার্ন লেদারের ফিল্ডটাকে ডমিনেট করে, তাহলে সেখানে বাটা কিন্তু আজকে কিং, কারণ সে সঠিক নেম নাম্বার নিয়ে চলছে। হোয়ারাজ আপনি যদি কিংফিশার ব্র্যান্ডটাকে দেখেন, কিংফিশার এয়ারলাইন্স রাইজ করে ফল 8 নম্বরে আসতো শেলডিয়ান নিউমারোলজি অনুযায়ী। আবার এই কিংফিশারে যদি বিয়ার ব্র্যান্ডে আপনি দেখেন, কিংফিশার বিয়ার আজও আছে। এইটাই হলো নেম নাম্বারের একটা গেম, মানে একটাই নেম নাম্বার কিন্তু একটা ফিল্ডেও সাকসেস করিয়ে দিচ্ছে, আবার আর একটা ফিল্ডে গিয়ে সেম নেম নাম্বার প্রবলেম এনে দিচ্ছে। আরও আমি এইটার যদি এক্সাম্পল দুটো নেই, ফেসবুক 8 নম্বরে আসতো, সমস্যা ছিল। টুইটার 8 নম্বরে আসতো, অল ওভার ওয়ার্ল্ড লিগাল প্রবলেমের সমস্যায় ভুগছিল। ইলন মাস্ক কী করলো, টুইটারকে এক্স করে দিল, এক্স শেলডিয়ানে 5 নম্বরে আসে। মার্ক জাকারবার্গ কী করে দিল, ফেসবুককে নিয়ে আসলো মেটা শেলডিয়ানে 5 নম্বরে আসে। এই জন্যই হয়তো জেপি মর্গান একসময় বলেছিলেন যে মিলিয়নিয়ার্স ডোন্ট ইউজ অ্যাস্ট্রোলজি, বিলিয়নিয়ার্স ডু। মার্ক জাকারবার্গ বুঝে গিয়েছিলেন, ইলন মাস্ক বুঝে গিয়েছেন, আমাদের এবার বোঝার সময় এসে গেছে যে আমরাও কিন্তু এই জিনিসটা করতে পারি, কারণ তারা এত বড় বড় কোম্পানিকে তারা চেঞ্জ করে ফেলেছেন। আমরা যখন এই জিনিসটায়, আমি যখন কাউকে বলি যে হ্যাঁ নেম নাম্বারে প্রবলেম আছে, তখন তারা বলে না, হবে না, সম্ভব না। সমস্ত কিছু সম্ভব, একেবারে ফল করে যাওয়ার থেকে তো অনেক কিছু সামলে নিয়ে আগামী দিনে প্রসপার করা সম্ভব। আমি অনেকগুলো কেস স্টাডি আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারাও যদি গুগল করেন দেখেন আপনারা দেখতে পাবেন। তো এগুলো ভীষণ রকমভাবে সত্যি। সেই জন্য আগে থেকে এই প্রোগ্রামের উদ্দেশ্যই বা আমার এই পডকাস্টে আসার উদ্দেশ্যই এই অ্যাওয়ারনেসটা আপনাদেরকে ক্রিয়েট করে দেওয়া, যে আজকাল শুধু জব নির্ভর হয়ে তো থাকলে হবে না। আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে যেখানে এত মানুষজন, এত জব গভর্নমেন্ট কী করে তৈরি করবে, সেখানে এন্টারপ্রেনিউরদের দরকার আছে। এবং সেটা যদি আমরা সঠিকভাবে করি, আমরা কিন্তু আমাদের বিজনেসকে ভালো করতে পারবো, আমাদের দেশের ইকোনমি কিন্তু ভালো হবে। সাকসেসফুল বিজনেস আমাদের ইকোনমিটাকে স্ট্রং করবে। আমি যদি এই ওয়াইড অ্যাঙ্গেলে দেখি, তাহলে বিজনেসের নেম নাম্বার অবশ্যই একটা ভালো নাম্বারে আসা উচিত, যেটা আপনাকে আনওয়ান্টেড প্রবলেম যেগুলো বিজনেসে আসে, লিগ্যাল প্রবলেম, ডেট ইস্যু ইত্যাদি নানান সমস্যা, সেখান থেকে কিন্তু আপনাকে রক্ষা করতে পারে। আচ্ছা, এবার আমরা একটু অন্য দিকে যাই। মেনলি দর্শক যেটা চায় রেমেডি, কিন্তু রেমেডির কথা আসলে আমরা যদি অ্যাস্ট্রোলজিক্যাল দিক থেকে বলি, তাহলে ওরা মানে অ্যাস্ট্রোলজার যারা, তারা পাথর বা কোনো, এখন তো ক্রিস্টাল দিচ্ছে, এইসব দেয়। কিন্তু নিউমারোলজির ক্ষেত্রে রেমেডি কী? খুব ভালো একটা প্রশ্ন করলেন, কারণ এটা অনেকেরই এই ব্যাপারটা একটু অজানা, যে নিউমারোলজি নাম্বার নিয়ে কথা বলছে, নেম নিয়ে কথা বলছে, তো নাম্বার থেকে কি করে রেমেডি তৈরি হবে, এটা অনেকেরই অজানা। এবং নেমের ক্ষেত্রে আসলে তো এটা একটা ভয়ের বিষয়, যে নিউমারোলজিস্টের কাছে গেলে উনি নেম কারেকশান করে দিলে তখন তো সমস্যা, কারণ আমার তো লিগাল ডকুমেন্টসে এক আছে, এখন আমি হঠাৎ করে একটা নেমের মধ্যে এ তো নিয়ে চলে আসলাম, অন্য লেটার নিয়ে চলে আসলাম, তাহলে কি করে হবে? তো এখানেই এই কনফিউশনটা আমি সবার আগে দূর করার চেষ্টা করব, যে যখন আপনি নিউমারোলজিক্যালি নেম কারেকশানের দিকে যাবেন, তখন কিন্তু আপনার লিগ্যাল চেঞ্জ করার কোনো দরকার নেই। আপনি চাইলে লিগ্যাল চেঞ্জ করতে পারেন, সেটা আপনার ইচ্ছে, কিন্তু নিউমারোলজিতে নেম কারেকশন থেকে বেনিফিট পাওয়ার সাথে লিগ্যাল চেঞ্জের কোনো সম্পর্ক নেই। আমি নিজে আমার নাম পিহালি রয় গুপ্তা ইউজ করি, লিগ্যালি কিন্তু আমি করিনি। এবং আমি যে বইটি লিখেছি সেই বইতেও আমি কিন্তু এই কথাটা উল্লেখ করেছি, যে আপনার নেম যখন আপনি নিউমারোলজিক্যালি কারেক্ট করবেন, সেখানে আপনার লিগ্যাল চেঞ্জ করার কোনো দরকার নেই। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, যদি আমি লিগ্যাল চেঞ্জ না করি,
লিগাল ডকুমেন্টে আমার একটা নাম হয়ে আছে, আপনি নিউমারোলজিস্ট হিসেবে আমার নামের মধ্যে চেঞ্জ বলছেন, এই চেঞ্জ করতে হবে, তাহলে সেটা কি করে আমাকে রেজাল্ট দেবে? এটা স্বভাবতই একটা খুব লজিক্যাল কোয়েশ্চেন যদি আমি আমার দর্শকদের পয়েন্ট অফ ভিউ থেকে নেই। সেই হিসেবে আমি বলবো যে যখন আপনি নিউমারোলজিক্যালি নিজের নেম কারেকশন করবেন, তার সাথে আপনাকে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। এমন না যে নিউমারোলজিস্ট একটা নেম কারেক্ট করে দিল, আপনি নিয়ে নিলেন আর তাতেই ম্যাজিক্যালি সব চেঞ্জ হয়ে গেল, তা কিন্তু না। যেটা করতে হবে, যেটা একটা প্র্যাকটিস, যেটা আমিও আমার সময় করেছিলাম যখন আমি নেম কারেকশন করেছিলাম, একটা সার্টেন নাম্বার অফ টাইমস আপনার নামটা আপনাকে লিখতে হবে ফর সার্টেন পিরিয়ড অফ টাইম। এমন না যে সারা জীবন আপনাকে ওই নামটা লিখতে হবে, কিন্তু সার্টেন নাম্বার অফ টাইমস এভরি ডে ফর আ সার্টেন পিরিয়ড, সেটা আপনার নিউমারোলজিস্ট আপনাকে গাইড করবে। সেই গাইডেন্সে আপনি সেই নামটা প্রতিদিন লেখা প্র্যাকটিস করবেন। এবার প্রশ্ন হচ্ছে, লেখা প্র্যাকটিস করলে কি হয়? কারণ নেমের মধ্যে রয়েছে লেটার্স, এবং লেটার্স আবার এক একটা নাম্বারের সঙ্গে কানেক্ট হয়ে আছে, আর নিউমারোলজিতে নাম্বার আবার কানেক্ট হয়ে আছে এক একটি প্ল্যানেটের সাথে। যেমন 1 সানের সাথে কানেক্ট হয়ে আছে, 2 মুনের সাথে কানেক্ট হয়ে আছে, এরকম করে 1 to 9 নাম্বারস 9 প্ল্যানেটের সঙ্গে কানেক্ট হয়ে আছে। এই যে প্ল্যানেটের সঙ্গে এক একটা নাম্বার কানেক্ট হয়ে আছে, নিউমারোলজিতে এই নাম্বারসগুলো ওই প্ল্যানেট থেকে পাওয়ার নিচ্ছে। তো আমি যখন আমার নেম নাম্বারকে আমার লাকি নাম্বার করলাম এবং সেটা যখন আমি প্রতিদিন লিখব, ওই নেমের ভাইব্রেশনটা আমার সাবকনশিয়াসকে হিট করে। এবং বারবার আজকের এই আলোচনায় কিন্তু আমি সাবকনশিয়াস কথাটা ইউজ করেছি, থট প্রসেসের কথা ইউজ করেছি। তো যখন আমরা বারবার নামটা লিখি, সেটা আমাদের অরাতে গিয়ে হিট করে, এবং সেই অরাটা আমাদের কি হয়, পজিটিভ হয়, থট প্রসেস পজিটিভ হয়, এবং সেখান থেকে লাইফে কিন্তু সাকসেস আসে। কারণ এটা বলাই হয় যে থটস বিকামস থিংস। যা চিন্তা করছি, যা ভাবছি, সেটাই কিন্তু আগামী দিনে আমার রিয়ালিটি। তো এইটা ডাইরেক্ট ইম্প্যাক্ট তখনই আসবে যখন আপনি নামকে লিখবেন, নাকি নামকে গিয়ে আপনি লিগাল চেঞ্জ করে দেবেন, তাতে কোনো রেজাল্ট আসবে না। নামকে লেখা প্র্যাকটিস করতে হবে। লিগাল চেঞ্জটা আপনার পছন্দ, আপনি চাইলে করতে পারেন, না চাইলে নাও করতে পারেন। তো সেই হিসেবে নিউমারোলজিস্টের সাহায্য নেওয়া বা নিউমারোলজির রেমেডি খুব ইজিলি আপনাকে হেল্প করতে পারে, এখানে অন্য কোনো কিছু দরকার পড়ে না। তবে হ্যাঁ, এক একজন নিউমারোলজিস্ট তার ক্লায়েন্টের সঙ্গে এক একভাবে ডিল করেন, এক একভাবে রেমেডি দেন। যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন, আমি শুধু নিউমারোলজিতে যাই না, আমি যেহেতু নেম লেখাতে আমার ক্লায়েন্টকে যেহেতু আমি ইন্সপায়ার করি যে আপনাকে লিখতে হবে, সেখানে আমি আর একটা জিনিসও দেখি, সেটা হচ্ছে গিয়ে তার সিগনেচার। কারণ নেম লিখছে মানে তিনি সিগনেচার করছেন। তো এখানে সিগনেচারোলজি বা গ্রাফোলজির একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, যেটা আপনার নেম, যেটা আপনি লিখছেন, সেই নেমের পাওয়ারকে অ্যাক্সেলারেট করতে হেল্প করে। ফর এক্সাম্পল, আপনি ধরুন, আমি বললাম আপনি এই নাম্বার অফ টাইমস বাড়িতে নামটা লিখুন, উনি নামটা লিখলেন, এবার প্রতিবার ওই মানে সিগনেচার করছেন, করার পর একটা করে ফুল স্টপ দিয়ে দিচ্ছেন। এটা আমি প্র্যাকটিক্যালি দেখেছি। যখনই কেউ নাম লেখার পরে বা সিগনেচার করার পরে ফুল স্টপ দেবেন, সঙ্গে সঙ্গে সেটা নেগেটিভ ইম্প্যাক্ট ক্যারি করবে। এবং লাইফে যখন প্রবলেম নিয়ে আমাদের কাছে অনেকে আসে, আমরা দেখতে পাই এই জিনিসগুলো। এটা যেমন একটা বললাম, এরকম আরও অনেক দিক আছে যেটা সিগনেচার দেখে আমরা বুঝে ফেলি যে এই পার্টিকুলার জায়গা থেকে তার সমস্যা আসছে। তো নিউমারোলজির সঙ্গে সিগনেচারোলজিকেও প্র্যাকটিস করাটা খুব দরকার, এবং তার সাথে আরও অন্যান্য রেমেডিসও থাকে যেগুলো আমরা অ্যাড করি। যেরকম নিউমারোলজিতে নেম কারেকশন এবং তার সঙ্গে সিগনেচার, এবং তার সঙ্গে আমাদের নিউমারোলজিতে রয়েছে 1 to 9 নাম্বারস। প্রতিটি নাম্বারের জন্য আছে বিভিন্ন রকম যন্ত্রা। যেমন 1 এর জন্য আছে সান যন্ত্রা, 2 এর জন্য আছে মুন যন্ত্রা, 3 এর জন্য আছে জুপিটার যন্ত্রা। এরকম 1 to 9 যে যন্ত্রাসগুলো আছে, সেই যন্ত্রাসগুলো আমরা এই রেমেডিতে অনেক সময় ইউজ করি। যন্ত্রা মানে কিছু নাম্বারের প্যাটার্ন, যে প্যাটার্নটা আমাদের লেখা অভ্যেস করতে হয়, যেখান থেকেও আমাদের পজিটিভ রেজাল্ট আসে। আচ্ছা, এবার শেষ প্রশ্ন আমি যেটা করব সেটা হচ্ছে যে, আমি প্রত্যেকবারই করি এটা, যে এই যে যেটা মানুষ শুনতে চায় আর কি, যে টাকা পয়সার বৃদ্ধি বা এগুলো জানেনই, আপনিও জানেন, তো এইগুলোর ক্ষেত্রে কিছু রেমেডি আছে? নিশ্চয়ই। ধরুন, আর্থিক দিকটার যদি আমরা যেহেতু নাম্বার নিয়ে কথা বলছি, তো বেশ কিছু নাম্বারস আছে যে নাম্বারসগুলোকে আমরা মানি অ্যাট্রাক্টিং নাম্বারস বলি।
সেই নাম্বারসগুলোর মধ্যে পড়ে 1, 3, 5, 6 এবং 9। এই নাম্বারগুলোর ব্লেসিং যদি আমরা নিতে পারি সেটা আমাদের মানি অ্যাট্রাক্ট করতে ভীষণ হেল্প করবে। তো এবার প্রশ্ন হচ্ছে যে এই যে নাম্বারসগুলো আমি বললাম 1, 3, 5, 6, 9, এই নাম্বারের ব্লেসিং আমি নেব কিভাবে? এক তো আমি প্রথমেই বলে দিলাম যে আমার নাম হচ্ছে মানে আমাদের নাম হচ্ছে মানি ম্যাগনেটের কাজ করে। তো আমাদের নেম ভাইব্রেশন যদি আমাদের এই নেম নাম্বারগুলোর মধ্যে আনতে পারি সেটা হচ্ছে প্রথম স্টেপ, যেটা আপনাকে মানি অ্যাট্রাক্ট করতে হেল্প করবে। সেকেন্ডারি আপনি দেখুন যে কোন কোন নাম্বার আপনার লাইফের সঙ্গে অ্যাটাচ হয়ে আছে। তার মধ্যে সেকেন্ড আমি নেব মোবাইল নাম্বার। আপনি আপনার মোবাইল নাম্বার এমনভাবে সেট করুন যাতে এই যে নাম্বারগুলো বললাম সেই নাম্বারের মধ্যে আসে। নেক্সট আপনি যদি বিজনেস করেন তাহলে আপনার বিজনেস নেম নাম্বার, আপনার বিজনেস বা আপনার বাড়ি যে অ্যাড্রেসে আছে সেই নাম্বারটাও এখানে ম্যাটার করবে। তার সঙ্গে হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারও কিন্তু আমাদের মানিটারি, কারণ আমাদের টাকা পয়সা কোথায় আসছে? ব্যাংকেই আসছে। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ। এবার আপনারা হয়তো বলতে পারেন যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আমি আমার চয়েস অনুযায়ী হয়তো পাচ্ছি না, নাও পেতে পারেন। সেক্ষেত্রে আপনি কি করবেন? চয়েস অনুযায়ী যদি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার না পান তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং ডেটটাকে নিজের ওই যে মানি লাক যে নাম্বারগুলো আপনাকে ফেভার করাবে ওই ডেটে নিজের ব্যাংক অ্যাকাউন্টকে ওপেন করুন। আর এবং আপনি যখন আপনার ডেবিট কার্ডের যে পিন চুজ করবেন সেটাও আপনি আপনার লাকি নাম্বারে সেই পিনকে চুজ করুন, যেটা আপনার লাক ফ্যাক্টরকে বাড়াতে, বিশেষ করে ফাইন্যান্সিয়াল লাক ফ্যাক্টরকে বাড়াতে ভীষণ রকমভাবে হেল্প করবে। আচ্ছা, একটা প্রশ্ন আমরা প্রথম দিকে মিস করে গেছি, সেটা আমার এইমাত্র মনে পড়লো। সেটা হচ্ছে যে ওই যখন আমরা হেলথ অ্যান্ড মানিটারি প্রবলেম আর রিলেশন নিয়ে কথা বলছিলাম প্রত্যেকটা নাম্বারে, ওখানে আপনি বলেছিলেন যে এক একটা করে রেমিডি দেবেন প্রত্যেকটা নাম্বারের, সেইটা যদি দেন। আমি এখানে একটা জেনারেল রেমেডি আপনাদেরকে বলছি, যেহেতু আমি হেলথ সেগমেন্ট নিয়ে আলোচনা করেছি, রিলেশনশিপ এবং মানিটারি সেগমেন্ট। আমি জেনারেল রেমেডি একটা বলছি যেটা ইকুয়ালি যে কোনো নাম্বারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ধরুন আমার হেলথটা কোনো কারণে খারাপ, কোনো ক্রনিক প্রবলেমে আমার অসুবিধা হচ্ছে, একটা ছোট্ট উপায় আপনি করতে পারেন। তার জন্য আপনাকে কোনো খরচা করতে হবে না। আপনি যেটা করবেন, আপনি বাড়িতে যদি গাছ লাগান, সেই গাছকে যদি প্রতিদিন আপনি যত্ন নেন, এই গাছের সেবার মাধ্যমে আমাদের কিন্তু হেলথ গেইন করতে খুব আমাদের সাহায্য করে। বাড়িতে গাছ লাগান, গাছ লাগানো এমনিতেই খুব ভালো, এবং গাছের যত্ন নিন, পরিচর্যা করুন, দেখবেন তার একটা ব্লেসিং আপনার হেলথের ওপর আসবে। এক নম্বর, সব নাম্বার আমি আলাদা আলাদা করে বলছি না, সব নাম্বারের, কারণ দেখুন একটা ফ্যামিলিতে অনেকগুলো নাম্বারের মানুষজন আছেন। এমন একটা ছোট্ট রেমেডি বলি সবার কাজে লাগে। বিষয়টাকে অকারণে কমপ্লিকেটেড করে কোনো লাভ নেই, আমরা ইজি ওয়েতে যাই। এবং আর একটা ছোট্ট জিনিস বলে দেব, যারা ক্রনিক কোনো ডিজিজে ভুগছেন, এভরিডে যাদের মেডিসিন নিতে হয়, আপনারা যখন মেডিসিনটা নেবেন তখন নর্থ ইস্টের দিকে ফেস করে এখন থেকে মেডিসিনটা নেবেন। খেয়াল করে দেখবেন বাড়ির নর্থ ইস্ট কোন দিকটা, সেই দিকে ফেস করে মেডিসিন নেবেন। এবং মেডিসিনগুলো এমন একটা বক্সে রাখুন যেটা গ্রিন বক্স হতে পারে, বা অ্যাটলিস্ট তার কাভারটা গ্রিন হবে, কারণ গ্রিন কালারটা আমাদের কি করে, হিলিং দেয়। তো আপনি যদি আপনার মেডিসিনটা কোনো গ্রিন বক্সে রাখেন, ওটা আপনার মেডিসিনের পাওয়ারকে বাড়াতে হেল্প করবে। আর নর্থ ইস্টের দিকে ফেস করে মেডিসিন নেবেন, এক্ষেত্রে এনার্জি অনেক বেশি পাবেন। দেখুন ছোট্ট জিনিস, জাস্ট একটা হ্যাবিট, গ্রো করুন, রেজাল্ট পাবেন। একদিনে হবে না, যখন প্র্যাকটিস করবেন দিনের পর দিন আপনি চেঞ্জটা ফিল করবেন। এটা গেল হেলথের দিক। যদি রিলেশন দিকে আসি, আজকালকার দিনে দেখুন এত ফাস্ট লাইফ এগিয়ে যাচ্ছে, রিলেশনশিপের মধ্যে আজকাল চ্যালেঞ্জেস অত্যন্ত বেশি। কাপলদের মধ্যে অনেক প্রবলেম হচ্ছে, অনেক জায়গায় মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। একটা অদ্ভুত জিনিস আমি দেখেছি, কাপলদের মধ্যে যখন রিলেশনশিপে প্রবলেম হয়, আমি রিস্ট ওয়াচটাকে ভীষণ রকমভাবে বিলিভ করি। রিস্ট ওয়াচ এবং ওয়াল ক্লক, এর দ্বারা অনেক রেমেডি হয়। অনেকের এটা হয়তো জানা নেই, কিন্তু এই রিস্ট ওয়াচ এবং ওয়াল ক্লকের দ্বারা অনেক বড় বড় সমস্যার সমাধান করা যায়। আমি রিস্ট ওয়াচটাকে প্রচণ্ড প্রাধান্য দিই। যদি আপনার কাপলদের কোনো প্রবলেম হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের প্রবলেম হচ্ছে, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি তাদের বেডরুমে কোনো ওয়াল ক্লকই নেই। কাপলের বেডরুমে যদি ওয়াল ক্লক না থাকে তাহলে তাদের রিলেশনশিপের মধ্যে কনসিস্টেন্সি থাকে না। আজকে ভালো, কালকে খারাপ,
এই জায়গাটাকে যদি কনসিস্টেন্ট করতে চান তাহলে বাড়িতে মানে বেডরুমে স্পেশালি ওয়াল ক্লক লাগাবেন, এবং সেই ওয়াল ক্লকটা যদি পিঙ্ক কালারের হয় তাহলে খুব ভালো। ছোট্ট একটা রেমেডি করে দেখুন, আমি অনেক ক্লায়েন্টদেরকে বলেছি এবং সেখান থেকে পজিটিভ ফিডব্যাকও পেয়েছি। এবং তার সাথে আপনারা পেয়ার রিস্টওয়াচ ব্যবহার করুন। অনেক জায়গায় আমরা মেল ফিমেল একসাথে পেয়ার রিস্টওয়াচ দেখতে পারি, পেয়ার রিস্টওয়াচ ব্যবহার করবেন, সেখান থেকেও কিন্তু পজিটিভ রেজাল্ট আসে। ওয়াল ক্লকটাকে বিশেষভাবে আমি গুরুত্ব দিচ্ছি রিলেশন ঠিক করার ক্ষেত্রে। এবং যদি আপনারা ডাবল বেডে থাকেন, অনেক ক্ষেত্রে দেখা যায় সিঙ্গেল ম্যাট্রেস দিয়ে ডাবল বেডকে কভার করা হয়েছে, এটা অত্যন্ত ক্ষতিকর। ডাবল বেডে ডাবল ম্যাট্রেসই ইউজ করবেন, সিঙ্গেল ম্যাট্রেস জোড়া দিয়ে ডাবল বেড ইউজ করবেন না। এবং সবসময় চেষ্টা করবেন যে আয়রনের যেটা রট আয়রন বলি আমরা, সেই আয়রনের বেড না ইউজ করা, উডেন আপনারা বেড ইউজ করবেন সবসময়, সেটা পজিটিভ এনার্জি বাড়াতে ভীষণ হেল্প করে। ছোট ছোট জিনিস মিলিয়ে দেখবেন অনেক ক্ষেত্রে মিল পাবেন। এবার যদি আমরা অলরেডি মানিটারি দিকটা অনেকটাই বলেছি, তার সাথে আমি আর একটা মানিটারি মানে ছোট্ট একটা আমি এখানে মেনলি দেখুন আপনাদেরকে কিছু হ্যাবিট গ্রো করাচ্ছি। একটা ছোট হ্যাবিট গ্রো করুন, একটা বাড়িতে ওয়াল ক্লক একটা লাগিয়ে রাখবেন, এটা এমন কোনো বড় ব্যাপার না। একটা সামান্য কিছু টাকা দিয়ে একটা পিঙ্ক কালারের একটা ওয়াল ক্লক আপনার বেডরুমে রাখবেন, এমন কিছুই খরচা হবে না, কিন্তু ইম্প্যাক্ট পাবেন। ঠিক একইভাবে আমি একটা হ্যাবিট বলবো, নাম্বারকে ছেড়ে দিচ্ছি, নাম্বার নিয়ে অনেক আলোচনা করলাম। যদি আপনি ফাইন্যান্সিয়াল লাককে বাড়াতে চান, একটা ছোট্ট হ্যাবিট আপনাদেরকে গ্রো করতে বলবো। সেটা হচ্ছে যখনই কাউকে কিছু পেমেন্ট করবেন, সবসময় রাউন্ড ফিগারে পেমেন্টটা করার চেষ্টা করুন। যেটা খুচরো থাকছে সেটাকে ছেড়ে দিন। যখন রাউন্ড আপে আপনি পেমেন্ট করতে শুরু করবেন, সেখান থেকে আপনার কেতু খুব স্ট্রং হবে এবং সেখান থেকে আপনার মানিটারি লাক খুব ফেভার করবে। কেউ যদি আপনাকে বলে যে 19 রুপিস, আপনি ওকে 20 দিয়ে দিন, ওটাকে রাউন্ড আপ করে দিন। এখন থেকে রাউন্ড আপে পেমেন্ট করাটা আপনি অভ্যেস করুন। এবং যখন কাউকে আপনি টাকা পেমেন্ট করছেন, ছোট অ্যামাউন্ট হোক বড় অ্যামাউন্ট হোক, মনে মনে সেটাকে ব্লেস করে পে করুন। কারণ যেটা আপনি ব্লেস করে পে করবেন সেটা বহুগুণ হয়ে আপনার কাছে ফিরে আসবে। আমরা অনেক সময় অনেক বিল অ্যামাউন্ট দেখে আবার এতটা খরচা, এইটা বলে ফেললাম, তার মানে আমি আমার মানির লাখটাকে কি করলাম, এখানেই ডাউন করে ফেললাম। তো যখনই টাকা পে করছেন, খুশি মনে উইথ দ্য ব্লেসিং আপনি যখন পেমেন্ট করবেন, যখন রাউন্ড আপে পেমেন্ট করবেন, দেখবেন আপনার মানি লাক ধীরে ধীরে কিন্তু বাড়তে থাকবে। এর মধ্যে কোনো নাম্বারস নেই, এখানে একটা ছোট্ট হ্যাবিট, এইটাকে গ্রো করান। এবারের পডকাস্টটা একটু অন্যরকম হলো আগের বারের থেকে। এবারে আরেকটু আমরা মনে হয় নিউমারোলজির ডিপ লেয়ারে গেলাম, তাই না? মানে আস্তে আস্তে আগামী দিনে হয়তো আরও ডিপে যাব। বাট হ্যাঁ, মানে এবার ডিটেলসে অনেক কিছু জানা হলো। আগের বার যেমনি একটা সব কিছু একটা ওপর দিয়ে আমরা জেনেছিলাম, এবার দর্শককে আমরা মানে আমাদের পডকাস্টের মাধ্যমেও কাজ করালাম যে না, ক্যালকুলেশন করে জিনিসটা শিখে তুমি করো। হ্যাঁ, ছোট মানে অত হেডেকের কিছু না। তো এটাই ভাল লাগলো সব থেকে, এই জিনিসগুলোই ভাল লাগে যে তুমি যখনই আসো জিনিসগুলো শেখানোর চেষ্টা করো। মানে এরকম নয় যে আমার কাছে আসো আমি বলে দিচ্ছি, ওরকম নয়, তুমি তোমার মতো করে শেখানোর, অ্যাজ আ টিচারের মতো। কারণ দেখো শান্তদীপ, তোমার এই প্রসঙ্গটা নিয়ে আমি বলছি যে আমার জীবন শুরু হয়েছিল অ্যাজ আ টিচার হিসেবে। আমি আমার লাইফ, আমার যে ক্যারিয়ার যখন আমি স্টার্ট করি, আমি একজন ইংলিশের টিচার হিসেবে আমার ক্যারিয়ার স্টার্ট করি এবং পরবর্তীতে আমি নিজের ইনস্টিটিউট ফর্ম করি, যেখানে আমি গ্রুমিং করাতাম, স্পোকেন ইংলিশ শেখাতাম। আজ নিজে অত অ্যাক্টিভভাবে পারি না, কিন্তু আমার মধ্যে এই টিচিং ব্যাপারটা ভীষণ রকমভাবে আছে বলে আমি আমার ক্লায়েন্টদের মধ্যে যারা আমার কাছে আসেন বা আজকে এই পডকাস্টের মাধ্যমে শিখিয়ে দেওয়ার চেষ্টা করি। কারণ আমি যদি শিখিয়ে দিই, তার থেকে যদি তার বেনিফিট হয়, তাহলে নাথিং লাইক দ্যাট। কারণ আমার কাছে সরাসরি সবাই হয়তো আসতে পারছে না, বা আমি একা একজন নিউমারোলজিস্ট কতজনকেই বা সার্ভ করব, তারও তো লিমিটেশনস আছে। কিন্তু আমি যদি একটা পডকাস্টের মাধ্যমে কয়েক লক্ষ মানুষকে কিছু ভালো জিনিস শিখিয়ে দিতে পারি এবং তার থেকে যদি তারা বেনিফিট পায়, তাহলে তো তার থেকে ভালো কর্মা আর কোনো কিছু হতে পারে না। কারণ তোমার এই পডকাস্ট থেকে আমি সুদূর সেই
কানাডা থেকে ফোন পেয়েছি, কোথায় টরন্টো ওখান থেকে ফোন এসছে, বাংলাদেশ থেকে ফোন এসছে, এমন জায়গা নেই যেখান থেকে আমার কাছে তারা ফোন করেছেন এবং তারা আমাকে যথেষ্ট প্রশংসা করেছেন আমার এই কথাগুলো। এবং সেটাই হয়তো আমাকে ইন্সপায়ার করেছে যে আরেকবার আমি তোমাদের প্ল্যাটফর্মে আসি এবং এই আমার কথাগুলোকে তুলে ধরি সবার কাছে। থ্যাংক ইউ, তুমি এলে। আশা করছি আগামী দিনে আমরা আরেকটু ডিপ লেয়ারে যাবো, আরো নতুন নতুন জিনিস শিখবো। সব থেকে বড় ব্যাপার হচ্ছে পডকাস্টের একটাই বিষয়, শেখা। হ্যাঁ, যে মানুষকে শেখানো হচ্ছে নতুনভাবে, যেটা মানুষ প্রায় শিখতে ভুলে গেছে। তো থ্যাংক ইউ তোমাকে তার জন্য। আশা করছি আগামী দিনে আবার আমরা অন্য একটা সাবজেক্ট নিয়ে, মানে নিউমেরোলজির অন্য একটা বিষয় নিয়ে আমরা বসবো। থ্যাংক ইউ।